সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সাথে রয়েছে অনন। তো অননের ব্যাপারে একটু শুরুতেই বলতে চাই, যেটিকে আমরা চন্দ্রদ্বীপ বলি। আহ, বরিশালের যে পূর্ব নাম বা আদি নাম চন্দ্রদ্বীপ, সেই চন্দ্রদ্বীপের কীর্তনখোলা নদীর পাড়ে একটি ছেলে যে মায়ের আঁচল ধরে হাঁটতো নদীর পাড়ে, নদীর ধারে, পথ প্রান্তরে। খুবই দুষ্টু ছেলে, মিষ্টি ছেলে। মা অনেক ভালোবাসতো, এখনো যেটা বাসে। এবং যেই ছেলেটি মাকে পৃথিবীর সবকিছুর চেয়ে ভালোবাসে, অনেকের মতোই। তবে অননের ভালোবাসাটা মনে হয় আরেকটু বেশি আর কি। কারণ অনন আজকে যেখানে আছে, সেখানে থাকার সবচেয়ে বড় অবদান যার, সেটি হলো তার মায়ের। আমি খুব কাছ থেকে জানি বলেই বলছি। তো আজকে অননের ব্যক্তিগত ব্যাপার, অননের পথ চলা, অননের পরিবার, অননের সার্বিক দিক আমরা জানার চেষ্টা করব। যেটি আমরা বলেছি যে কুয়ালালামপুর থেকে লন্ডন, এই যে দীর্ঘ পথ, রাদার আমি বলতে পারি যে ঢাকা থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে লন্ডন, বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে লন্ডন। এই যে স্তরে স্তরে অননের যাত্রা, বিভিন্ন সময়ে অনন হোঁচট খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। এই যে দীর্ঘ পথ, এই পথটা কিভাবে সে চলেছে, এটাই আজকে আমরা অননের কাছ থেকে জানবো। তো শুরুতেই অননকে শুভেচ্ছা জানাচ্ছি। অনন, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মহামূল্যবান ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে সময় দিয়েছেন, এজন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সো অনন, আমি যেটি শুরু করেছি শুরু থেকেই, তো আপনি বাংলাদেশ থেকে গেলেন মালয়েশিয়াতে, মালয়েশিয়া থেকে আপনি গেলেন ইউকেতে। তো শুরুতেই আমরা এই যাত্রাটা আপনার শুনতে চাই, স্টেপ বাই স্টেপ, মানে ভেঙে ভেঙে আপনি বলেন, আপনার মতো করে, নিজের মতো করে বলেন। আমি জানি আপনি খুবই ইনফর্মাল, ওভাবে ফর্মালিটিস পছন্দ করেন না। তো আমি আশা করবো সেভাবেই কথা বলবেন। এখানে আমরা জাস্ট আড্ডা দিব, গল্প করবো, এটা কোনো ফর্মাল কোনো প্রোগ্রাম না আর কি। ওকে, বা এটা কোনো ভাইবা বোর্ড না, জাস্ট জাস্ট আমরা আমাদের মতো করে বলবো আর কি। যেমন আপনি বরিশালের আঞ্চলিক ভাষাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বরিশালের মনু যেটাকে বলে আর কি, আপনি চাইলে সেটাতেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে বলেন, স্টেপ বাই স্টেপ বলেন, ডোন্ট বি নার্ভাস। শুরুতে যদি বলতে যাই স্যার, আমার এসএসসি হচ্ছে 2008। আমি বরিশাল উর্দু স্কুলে পড়াশোনা করছি। যেহেতু শুরুতে স্যার আপনি বলেছেন যে আমার মায়ের অবদানটা আসলে অনেক বড়, এখানে তার কোনো মানে কথা শুরু করে শেষ করা যাবে না। তো 2008 আমি স্যার উর্দু স্কুল থেকে মাধ্যমিক কমার্সে পড়াশোনা পাশ করি। মোটামুটি সৃষ্টিকর্তার আশীর্বাদ বলেন, আল্লাহ তাআলার দোয়ায় বলেন, ভালো একটা রেজাল্ট দিয়ে বের হই। এরপরে ছিল আমার উমরতুল্লাহ দে কলেজ, বরিশালের ভিতরে সেই সময়কার সুনামধন্য কলেজ, এবং এখনো আশা করি মনে হয় ভালো র্যাঙ্কিং এ আছে। তো 2010 এর পরে আমি ঢাকায় স্যার শিফট হই। তো আসলে শুরু থেকে যদি বলি, জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি ট্রেডিশনের, তখন স্যার পাবলিক ইউনিভার্সিটির আসলে ট্রেডিশনটা তেমন বুঝতাম না। আর যদি বলেন, এরকম ভালো গাইড করারও কেউ ছিল না যে এইভাবে না এইভাবে দিক নির্দেশনা দিয়ে এই রুটের পরে এই রুটে যাও। তো হ্যাঁ, টিচাররা সবসময় গদবাধা পড়িয়েছে, বইয়ের মুখস্থ বিদ্যা এবং বাস্তব এক্সপিরিয়েন্স, দুই জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে না ওয়েডেস। তো পরবর্তীতে আমি 2010-এ যখন ঢাকায় অ্যাজ ইউজুয়াল সবাই ওই যে ভর্তি কোচিং এ ভর্তি হয়, উদ্ভাস বিভিন্ন যে কোচিং সেন্টার গুলো আছে সেখানে কোচিং এ ভর্তি হই। করার পরে হচ্ছে যে মোটামুটি একটা 2000 সব বন্ধু বান্ধবের আগেই আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। ইউনিভার্সিটির নাম ছিল হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। তখনকার একটা ফার্স্ট এডিশন ছিল স্যার বিবিএ পড়া, মানে 2011-র যদি কথাটা বলি, মানে মোটামুটি এই খুব জনপ্রিয় একটা সাবজেক্ট এবং সবাই হুমড়ি খেয়ে পড়ছে বিবিএ পড়তে হবে। তো আমিও ভর্তি হই স্যার, মোটামুটি 6 সেমিস্টার পর্যন্ত ওখানে কন্টিনিউ করি। করার পরে হঠাৎ করে স্যার মনে হলো যে স্যার বিদেশ চলে যাই, এখানে মানে কোন ধরনের ক্যারিয়ার দেখতেছি না। হঠাৎ করে মানে আমার মানে আমি অল্পতে একটু অধৈর্য হয়ে যাই, এটা ছোট থেকেই। বাট দিন শেষে ধৈর্যতে আসতেই হয়, সৃষ্টিকর্তা ওইভাবেই নিয়ে আসে যে যেটা খুব তাড়াতাড়ি চাই ওইটা অনেক লেন্দি হয়। তো এনিয়া ইউনিভার্সিটিতে যখন আমি বিদেশের জন্য ফ্যামিলিতে বলি বাইরে চলে যাব, তো তখন হচ্ছে যে পরিবার থেকে কখনোই রাজি হয় না যে আমি অ্যাডল্ট যাব।
কাউকে রাজি করতে পারি না, মা বাবা কেউই পারমিশন দেয় না। অন দ্য মিন টাইম ইউনিভার্সিটিতে আবার যখন ইস্টার্নে ব্যাক করার চেষ্টা করি, তো ইস্টার্নে সেই সময়টা একটা রুলস ছিল যে মোটামুটি 7টা ক্লাস গ্যাপ হয়ে গেলে ওই সেমিস্টার ড্রপ। তো স্যার মোটামুটি একটা সেমিস্টার ড্রপ হয়ে গেল, এরা বললো যে তোমাকে আবার যদি করতে হয় রিটেক ইমপ্রুভমেন্ট দিয়ে আবার সেই সেমিস্টারে আসতে হবে। তো ওইখানে একটা যে গ্যাপটা পড়লো, ওই গ্যাপের পরে মোটামুটি আমার আর ইস্টার্নে কন্টিনিউ করা হলো না। দেন বলা যায় যে 2012 চলে আসলো, 2 বছর তো এখানে চলে গেছে, দ্যাট মিনস জিরো। দেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে হঠাৎ করে এক বড় ভাই বুদ্ধি দিল যে হোটেল ম্যানেজমেন্ট যদি পড়াশোনা করো, এই ডিপ্লোমাটা নিয়ে বাইরে চলে গেলে ভালো ডিমান্ড আছে। তো আমি সত্যি কথা বলতে গেলে তখন তো আর স্যার ইন্টারনেট এতখানি আমাদের সহজলভ্য না, আর হচ্ছে যে রিসার্চ করে যে বের করবো বয়সী আর কতটুকু। তো আমি হঠাৎ করে কি মনে করে যেন পর্যটন কর্পোরেশনে এক্সাম দিলাম, দিয়ে 6 মাসের একটা ফ্রন্ট অফিসের উপর হচ্ছে যে আমি একটা ডিপ্লোমা করি। তো ডিপ্লোমা করার পর ওখানে স্যারদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে যায়। এটা বলতে গেলে স্যার আমি যেখানেই যেসব প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছি টিচারদের সাথে আমার একটা আলাদা একটা রিলেশন বিল্ড আপ হয়ে যায়। মানে পড়াশোনার সাথে সাথে একটা ডিফারেন্ট রিলেশন আমি ক্রিয়েট করে ফেলি, এটা বলতে পারেন যে পজিটিভ সাইড। তো প্রত্যেকটা টিচারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কম বেশি, যাদেরকে আমার ভালো লাগে বা স্যাররা আমাদেরকে যারা যারা থাকে ক্লাসের ভিতরে যে পার্টিসিপেট করে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। তো তখন পর্যটন কর্পোরেশন থেকে আমার মনে আছে যে লাস্ট 3 বছর যাবত হচ্ছে যে হোটেল সোনারগাঁতে কোনো ধরনের ইন্টার্নশিপ সেন্ড করে না তারা। তো যখন পর্যটন কর্পোরেশনের যে আমাদের যে প্রিন্সিপাল ছিল, সে আমাদের 2টা ছেলেকে সিলেক্ট করে যে আপনারা 2জন সিলেক্টেড ফর প্যান প্যাসিফিক সোনারগাঁ ইন্টার্নশিপ করতে পারবেন। তো আমি ইন্টার্নশিপ করতে গেলাম তখন 2013 শেষে 14 শুরু হবে এরকম সামথিং। আমার সঠিক, হ্যাঁ এটাই হবে, 2014 শেষের দিকেই হবে। তো আমি প্যান প্যাসিফিক সোনারগাঁতে ইন্টার্নশিপ করতে গেলাম, 3 মাসের ইন্টার্নশিপ ছিল। ইন্টার্নশিপ করতেছে, ইন্টার্নশিপে ওরা ফ্রন্ট ডেস্কের জায়গায় ইন্টার্নশিপ না করিয়ে বিভিন্ন জায়গায় ওরা ইন্টার্নশিপ, মানে ইন্টার্নশিপ বলতে আমরা যেটা বুঝতাম বাংলাদেশে যে ইন্টার্নশিপ, যে আমাকে এই বিষয়ের উপর হয়তো প্রশিক্ষণ দেওয়া হবে, কিন্তু আমি হোটেলে গিয়ে দেখলাম টোটালটা একটা উল্টা সিনারিও। বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করাচ্ছে। বাংলাদেশের যে কর্পোরেট ফিল্ড একটা তো মানে ডাইনামিক সিস্টেম থাকে। বা সোনারগাঁ হোটেলে আমি একটা পজিটিভ সাইন পেয়েছি, ওখানে গিয়েও মানে আমার ফার্স্ট কর্পোরেট ওয়ার্ল্ডের বলতে গেলে ওইটাই হবে, আমিও জানতাম না। তো মোটামুটি এই 3 মাসের ভিতরে ওখানেও যারা ম্যানেজার ছিল তাদের সাথে একটা ভালো সখ্যতা ক্রিয়েট হয়ে গেল। এবং সেই সময় প্যান প্যাসিফিক সোনারগাঁতে জব করতে গেলে বাংলাদেশে তো এটা স্যার আমরা জানি যে মোটামুটি মেয়েটার সাথে লবিং এরও প্রয়োজন হয়, যেহেতু 60% একটা ব্যাপার আছে। তো অর্ধেক গভর্নমেন্ট এবং অর্ধেক প্রাইভেট। তো সেখানে স্যার মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এর পরে যে আমরা 2টা ছেলে গিয়েছিলাম, তো সেখান থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে জবের অফার পেলাম, লাইফের ফার্স্ট জবের অফার। তো ওখানে ঢোকার পরে আমার কাছে মনে হইতো যে আমি তো একটা স্যার বিদেশেই আছি। মানে হোটেলের আচ্ছা আচ্ছা, ভিতরে আমি যতটুকু সময় থাকতাম রাইট। আমার মনে হইতো স্যার আমি একটা বিদেশেই আছি। এবং বাংলাদেশের মানুষ মানে আমাদের যে এত সমস্যা, এটার ভিতরে বোধের কোনো অপশনই নেই, মানুষের টাকার অভাব নেই স্যার। কারণ মোটামুটি 1 কাপ চা দিয়ে 600 টাকা দিয়ে খাচ্ছে, ডেফিনেটলি তার তো মানে টাকার অভাব নেই। আর এত হাই ক্লাস, এত ক্লাসিফিকেশন, এত ভালো মানে বিদেশি পর্যটক, দেশের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের লোকজন, বাইরে থেকে অ্যাম্বাসেডর, মানে নানা ধরনের প্রোগ্রাম তো লেগে থাকেই daily। তো সেই জায়গা থেকে মানে যখন প্রথম একটা জবের অফার পেলাম, আমি আর না করিনি স্যার। তো আমাকে ফুড এন্ড বেভারেজ সেকশনে পাঠানো হয়েছিল। আমি ফুড এন্ড বেভারেজে স্যার জব শুরু করি। তো শুরু করার পর জব ইনশাল্লাহ ভালোই যাচ্ছিল। করতে 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 হঠাৎ করে নিজের ভিতরে একটা ফিলিংস আসলো যে আমি তো সব বড় লোকদের, পৃথিবীর সব যত ধনী ব্যক্তি আছে তাদেরকে আমি সার্ভ করতেছি, আমি কি করতেছি? এটাই কি আমার মানে ক্যারিয়ার? এটাই কি আমার মানে বাউন্ডারি? আমি কি এখানেই আটকে যাবো? তো মোটামুটি 3 মাস পরে হচ্ছে যে ওরা আবার জব কনফার্মেশন করে, মানে আপনি জবে হায়ার করার পর 3 মাসের ওরা প্রবেশন পিরিয়ডের পরে কনফার্মেশন করে পার্মানেন্টের জন্য। তো তখন স্যার মানে অলৌকিক ভাবে বলতে গেলে আমার স্কুলে একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে শোভন, নামটা আজকে না মেনশন করলেই নয়। আপনিও হয়তো বা স্যার চিনেন বা দেখছেন। তো ও আমারে বললো যে বন্ধু তুমি হিসাবে যতই হোক তুমি কিন্তু ইন্টার পাস। তো এই কথাটা মানে ও আমার এত সুন্দরভাবে মানে ব্রেন ওয়াশ করে বুঝায় বললো যে বন্ধু তুমি আমার বন্ধু, তুমি ইন্টার পাস থাকবে এটা তো হবে না।
মানে এইচএসসি জিনিসটারও এইভাবেই বলছে যে ইন্টার পাস। তো জিনিসটা না আসলে খুব সুন্দরভাবে আমার ও মানে ম্যানিপুলেট করে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে হঠাৎ করে একদিন কোনো কথা নেই বার্তা নেই সকালবেলা আমাকে ঘুম থেকে উঠেছে রেডি রেডি হয়ে বেরো। আমি তো ঠিক আছে বেরোচ্ছি। আমি আর ওর কোনো কারণ জিজ্ঞাসা করিনি, কারণ আমরা প্রায় দিনই সকালে বেরোতাম নাস্তা করার জন্য। ও আমাকে বলতেছে রেডি হয়ে বেরো। এটা 2016 সালের কথা বলতেছে, এই কারণে প্যান প্যাসিফিকে মোটামুটি আমি 2.25 বছর কাজ করে আমি মানে ওই সেম 9টা 5টা বা হচ্ছে যে নাইট লাইফ ওই বাউন্ডারির ভিতরে কাজ করতে করতে স্যার আমি একটা মনোটোনাস লাইফের ভিতরে ঢুকে গেছি যে এটাই লাইফ। এবং মানে মানে কাজের ভিতরে ডিপ্রেশন, মানে এমন না যে খুব হ্যাপি আছে, কারণ আমার আশেপাশে আমি যেসব অ্যাক্টিভিটি দেখতেছি সবাই হচ্ছে পৃথিবীর, তাদের কোনো লাইফের কোনো হেডেক নাই বলতে গেলে, যে যা মন চাইতেছে করতেছে। হয়তো তাদের ওইভাবেই তারা নিজেদের বিল্ড আপ করছে, ওই স্টেজে এসে তারা এই লাইফটা লিড করতেছে। তখন আমার কাছে মনে হতো যে এইভাবে তো লাইফ হয় তাদের, তাহলে এই পর্যন্ত তারা কিভাবে আসছে। তো তখন অনেক কাস্টমারদের সাথে অনেক গেস্টদের সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ হয়েছে। তখন ওই যে শোভন একদিন আমাকে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে দিয়ে সকালবেলা আমরা দুজনে অ্যাডমিশন অফিসে চলে গেলাম যে ভর্তি হওয়ার জন্য। তো শোভন অলরেডি ওই ইউনিভার্সিটি, তো ওর আর একটা বান্ধবীরও ভর্তি করেছে, ওর নাম হচ্ছে জুই। ও হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে ছিল মেবি, আমি ওর ব্যাচ ভুলে গেছি। তো আমার নিয়ে হঠাৎ করে অ্যাডমিশন অফিসে ঢুকাই দিল, ঢুকাই বলে যে আমার সব কাগজপত্র আমি কিছুই নিয়ে যাই, জাস্ট প্রথম দিন গিয়ে আমরা ইনকোয়ারি করলাম যে এই ইয়ার গ্যাপে ভর্তি হওয়া সম্ভব কিনা। কারণ হিসাবে তো 2010 থেকে 2016 হিউজ টাইম, 6 বছরের একটা ইয়ার গ্যাপ। তো তখন এর পরের দিন যখন আমাকে আবার ক্লিয়ারেন্স দিল যে হবে, সত্যি স্যার আমাদের আশ্চর্য লাগছিল, আমার এই দিনটা এখনো মনে থাকবে। অ্যাডমিশন অফিসের ওই ভাইটার নামটা আমি ভুলে গেছি, তানবীর। সে আমরা বলতেছে স্টুডেন্ট। তো সে আমরা বলতেছে স্টুডেন্ট। তো তখন আমার বন্ধু পাশ থেকে উঠে বলতেছে এই যে স্টুডেন্ট আমার পাশে। তো বলতেছে না আমার বিশ্বাস হচ্ছে যে স্টুডেন্ট আপনি, আপনি মনে হয় মজা করতেছেন, আপনার মনে হয় ছোট ছোট ভাই ভর্তি হবে না। তো আমি পরের দিন যখন সব ডকুমেন্ট নিয়ে আসলাম, কাগজপত্র সব দিলাম, সেটা তখনও বিশ্বাস করতে পারতেছে না যে আসলে আমি ভর্তি হতে আসছি। তো ভর্তি হইলাম, হওয়ার পরে ও আমার এই গেটের থেকে বের হওয়ার পরেই একটা কথা বলছে যে বন্ধু আমার একটাই জীবনের রিকোয়েস্ট, তুমি আর এটা থেকে ড্রপ আউট হয়ে না। তো আমি ওরা বললাম যে ঠিক আছে বন্ধু, তুমি একটা রিকোয়েস্ট তো করছো, যাও, তুমি তো ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, যাও তোমার এই রিকোয়েস্ট আমি রাখবো। তো তখনকার টাইমে তুহিন স্যার ছিল। তো স্যারকে আমি বলতাম যে স্যার আমার তো ক্লাসে আসতে একটু সময় লাগে, কারণ আমি তো স্যার জব করি। তো স্যাররা আবার দেখলাম যে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে সেই সময়। মিজান স্যার ছিল, আরিফ স্যার ছিল, আপনি তো স্যার ক্লাস নিছেন, আমাদের আরো 2-3টা ম্যাডাম ছিল। তো এরা সবাই স্যার মানে সাপোর্ট দিত যখন বলতাম যে আমার ডিউটি আছে, অফিস আছে। তো হঠাৎ করে স্যার মানে যখন আমি মোটামুটি 3rd 4th সেমিস্টারে ভিক্টোরিয়ার টাইম চলে গেল, তখন দেখলাম যে স্যার জব কন্টিনিউ করে আসলে কাজ করাটা মানে ঠিক হয়ে উঠতেছে না। আর তখন আবার ঠিক মাথার ভিতরে ভূত উঠলো যে বিদেশে, যে এখন থেকেই লাইন ক্লিয়ার করি, আর মাত্র 6 সেমিস্টার আছে, দেখতে দেখতে হয়ে যাবে। কারণ আমি স্যার মানে বাইরে যাওয়ার জন্য স্যার মোটামুটি অনেকগুলো দেশ নিয়ে আমি স্যার সেই সময় মানে 16-17 দিক থেকে আমি নাড়াচাড়া করি। কিন্তু দিন শেষে দেখি যে ওই যে আমরা যে শুনতাম যে স্যার ওয়ার্ক ভিসা, স্যার আমি হয়তো সবার মুখে শুনি, এখনো শুনি ওয়ার্ক ভিসা, কিন্তু আমি স্যার ওই সময় থেকে জেনুইন কোনো লাইনও পাইনি। আর হচ্ছে যে শুনতেই ভালো লাগে দূর থেকে যে ওয়ার্ক ভিসা, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব এই জিনিসটা খুব রেয়ার একটা নাওয়াডেজ সিচুয়েশনে, হয়তো মিডল ইস্টের দিকে আছে, বাট মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন বা হচ্ছে যে আমরা যদি এর আশেপাশে চেক করি, ওয়ার্ক ভিসা ব্যাপারটা বাংলাদেশ থেকে খুব ডেপথ না হলে আসলে হয় না। এর জন্য সেম মানে লিঙ্ক লবিং এরও দরকার আছে, জেনুইন সোর্সেরও দরকার আছে, কারণ আমি কার উপরে রিলাই করে এতগুলো টাকা ইনভেস্ট করবো। তো ঠিক দেখতে দেখতে পড়াশোনা চলতেছে, হঠাৎ করে আমার কেন যেন একদিন মনে হলো যে না, সোনারগাঁয়ে টাইম স্পেন্ড করবো না। এখানে এই যে পড়াশোনা আর সোনারগাঁয়ে এর মাঝখানে দেখতেছি আমি আর নিজের কোনো ডেভেলপ করতে পারতেছি না। তো এখান থেকে আমি বেরোই, কারণ হচ্ছে সোনারগাঁয়ে ওই টাইমে আমার মনে আছে যে বাংলাদেশের যদি বলি সবকিছু মিলে আমার মান্থলি অ্যারাউন্ড 2017 দিকে, মানে এইভাবে বলা উচিত না, খুব ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতেছিল সোনারগাঁ থেকে, যে লোকজন টিপস দিয়ে যায়, মানে ভালো একটা অ্যামাউন্ট আসতেছিল, মানে টাকার কদর আসলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক ওই বয়সে, মানে
থাকে না বয়সের চেয়ে বেশি ইনকাম হয়ে গেলে যা হয় ব্যাপারটা। তো সেই জায়গা থেকে স্যার আমি চিন্তা করলাম যে না, আর ভালো লাগতেছে না, এখন কয়টা দিন একটু মানে রিফ্রেশমেন্ট লাইফ লিড করি, পড়াশোনাটা শেষ হোক, তারপর বাইরে চলে যাবো। তো আসলে তখন পর্যন্ত কোনো ধরনের স্টেট হয়নি যে কোথায় যাবো, মানে শুধু এতটুকু জানি যে বাইরে যাবো। কারণ আমি এতটুকু তখন বিশ্বাস করতেছিলাম যে মা বাবা আস্তে ডে বাই ডে এরাও সফট হবে, আমি তাদেরকে ম্যানেজ করতে পারবো। তো অন দ্য মিন টাইম স্যার, যখন 7 থেকে 9 সেমিস্টার পর্যন্ত এই 2 সেমিস্টারের ব্রেকে আমি স্যার হিউজ দুষ্টামি করছে স্যার, মানে মনে হয়েছে যে আমি চাকরি ছাড়া আমি খুব একটা আনন্দের লাইফ লিড করতেছি। ভার্সিটি এখানে ঘুরতে যাওয়া, এখানে ঘুরতে যাওয়া, সেমিস্টারের ব্রেকে ঘুরতে যাওয়া, ইউনিভার্সিটির ছেলেপেলেরা যারা হচ্ছে যে এটা আমাদের গ্রুপ ট্যুর হবে, মানে সব ধরনের কাজের ভিতরে মানে নিজেরা এঙ্গেজ করছি যে না লাইফের একটু আনন্দ করি। অনেক কাজ করে ফেলছি, মানে মোটামুটি তো 3 বছর বলতে গেলে, শোনা গেলে লং টাইম একটা টাইম। কিন্তু স্যার আসলে ছেলে মানুষ, এটাই বাস্তব যে আমাদের কাজ করে খেতে হবে। সে জব হোক, বিজনেস হোক, যেটাই হোক, আমাদের কাজ করে খেতে হবে, এটাই সত্যি। তো 2 সেমিস্টার পরে আমার কাছে আবার ফিল হইলো যে না, এখন তো বোরিং লাগতেছে, কি করুন, যে ক্লাস তো শেষ, বিকালে বন্ধু বান্ধবের সাথে আবার সেই আড্ডা দেওয়া শুরু করলাম। But আমার যে প্যানেলটা ছিল সব দে আর ভেরি হেল্পফুল। এবং সত্যি মানে থাকে না যে ভালো একটা গ্রুপের সাথে থাকলে যে ঘষা মাজায় খারাপ স্টুডেন্টরা ভালো হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি নিজেকে খুব ব্লেস মনে করি যে ইটস রিয়েলি ব্লেসিং ফর মি, যে ওরা সেই সময় খুব ভালো ভালো পজিটিভ কথা দিত। আমার সাথে ছিল জাহাঙ্গীরনগরের একটা ছোট ভাই, ও জাহাঙ্গীরনগর ইংলিশ লিটারেচারে পড়াশোনা করতো। আমার বন্ধু শোভন হচ্ছে যে কবি নজরুল হচ্ছে সেম ইংলিশ লিটারেচারে পড়াশোনা করতো। আসিফ নামে একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে বিউবিটিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতো। তো দিন শেষে মোটামুটি আমরা এই 4 জন মিলেই, মানে ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমরা একটা গেট টুগেদার প্রতিদিনই, মানে কোনো না কোনো আমাদের একটা টপিক থাকতো যে আড্ডার কি বিষয়বস্তু, আমরা নেক্সট কি মুভমেন্ট করতে চাই। আমার মনে আছে হঠাৎ করে একদিন বসে বসে প্ল্যান করে বলতেছে কি, আচ্ছা এক মোবাইল থেকে আরেক মোবাইলে চার্জার ট্রান্সফার করা যায় না? স্যার বিশ্বাস করেন, আমরা বসে ধানমন্ডির লেগে এই কথাটা বলে ফালাইতে পারিনি, চায়নায় 1.5 মাস পরে সেম জিনিস আবিষ্কার করে অলরেডি রেডি করে ফেলছে যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে চার্জার ট্রান্সফার করা যাবে। তো তখন আমার কাছে মনে হলো যে না, আমাদের ভিতরে ইউনিক আইডিয়া আছে, আসলে আমরা বাস্তবায়ন করার মতো কোনো আমাদের ধৈর্য শক্তি হয়তো নাই, বা আমাদের ওইভাবে আমরা ওইভাবে গাইডও পাই। দেন হঠাৎ করে মনে হলো যে একদিন আমরা ইউটিউবিং শুরু করি। যে তখন ওই যে সালমান মুক্তাদির বাংলাদেশের এখন যে বড় মানে একদম ভালো বলতে গেলে ইউটিউবিং এর ভিতরে তো বই আছে। এটা হচ্ছে শুরু, মানে চ্যানেল খুললাম আমরা, চ্যানেল খোলার পর আর আমাদের ইউটিউব করা হয় বুঝছেন স্যার? আচ্ছা 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 মানে মানে অ্যাকাউন্টের নাম ছিল হচ্ছে সোশ্যাল বাস। আচ্ছা আমার মনে আছে ক্লিন। হঠাৎ করে আমার মানে 19-এর দিকে আমার মনে হলো যে এই যে আমাদের ছোট ভাই ছিল তামজিৎ, ও হচ্ছে যে ইউনিভার্সিটি অফ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনার আগে ও হচ্ছে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে চান্স পেয়েছিল। আচ্ছা ও খুবই মেধাবী একটা ছাত্র। তো ওখানে ও মালয়েশিয়াতে পড়তে চলে যাওয়ার পরে, তো হঠাৎ করে 2 থেকে 2.5 মাস থাকার পরেও বলতেছে ভাই মালয়েশিয়া আমার পক্ষে সার্ভাইভ করা পসিবল না। ও সেই ইন্টার কমপ্লিট করে মানে গেছে, 2 মাস থাকার পরে চলে আসছে। আমার বলতেছে যে ভাই মালয়েশিয়া ইজ ভেরি হার্ড, এখানে সার্ভাইভ করা সম্ভব না, মানে অ্যাটলিস্ট পড়াশোনা করলে কাজ করা যাবে না, কাজ করলে পড়াশোনা করা যাবে না। আর যেহেতু আমার কাছে এতখানি মানে আমি পড়াশোনা করে যে নিজের লিভিং কস্ট উঠাবো এই অপরচুনিটি ছাড়া ভাই আমি দেখিনি, এই জন্য আমি চলে আসছি। এবং ও আসলে এতটা মেধাবী, যেদিন চলে আসছে এর পরের দিন সকালবেলা হচ্ছে জাহাঙ্গীরনগরে ও এক্সাম দিচ্ছে, কিছু না পড়ে ওই প্লেনের ভিতরে যা পড়ছে। স্যার মানে আমার কাছে জিনিসটা মানে অবাক, যে প্লেন থেকে নেমে ও জাহাঙ্গীরনগরে পড়াশোনার এক্সাম দিল, ও জাহাঙ্গীরনগরে হয়ে গেছে। তো আমার কেন যেন মনে হলো যে ছোট ভাই মালয়েশিয়া থেকে সাকসেস নিয়ে আসতে পারলো না ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, ঠিক আছে তাহলে আমি একটা ট্রাই করি না, মালয়েশিয়ার কত টাকায় খরচা হবে। তো আমার যখন ভিক্টোরিয়া থেকে স্যার মানে ব্যাচেলার কমপ্লিট হলো, তখন তো স্যার আপনারাই স্যার হেল্প করছেন ডকুমেন্টেশনের জন্য, তো স্যার অনেকবার ডিস্টার্ব করছে আপনাদেরকে যে স্যার এই ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্ট লাগবে। তো ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েতে স্যার আমি অ্যাপ্লাই করি। ওই সময় ওটা মানে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার পরে হচ্ছে যে ভালো মানে সেকেন্ড র্যাঙ্কিং আছে, লাইক বলতে পারেন জাহাঙ্গীরনগর। আর ওদের হসপিটালিটি ম্যানেজমেন্টটা হচ্ছে যে স্যার ওয়ার্ল্ড এর ভিতরে এখন হচ্ছে 86 এ আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হসপিটালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা তো তখন স্যার আমি ওখানে অ্যাপ্লাই করি হচ্ছে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট অফ রিসার্চ মাস্টার্স।
কাগজপত্র অ্যাপ্লাই করার পর মোটামুটি 1.5 থেকে 2 মাস লাগছে হচ্ছে যে প্রসেসিং হইতে। এবং স্যার এই ইউনিভার্সিটিতে মানে ডকুমেন্টেশন এত ভালোভাবে চেক করছে, মানে এরা পাই টু পাই প্রত্যেকটা ডকুমেন্টেশন, মানে এক একটা ডকুমেন্ট আটকালেই স্যার 15 দিনের আগে কোনো সর্ট আউট হয় না। ওই আমাদের মানে মালয়েশিয়া একটা ইএমজিএফস নামে একটা অ্যাপস ছিল, ওই অ্যাপস এর ভিতরে আমরা দেখতে পারতাম ডকুমেন্টেশন কি দিয়ে আপগ্রেড করতেছে ওরা। তো যখন আমি ভিসাটা পাই স্যার, তখন হচ্ছে আমি বাসায় যাই যে আমার তো ভিসা হয়ে গেছে, মা এরকম এরকম একটা ট্রাই মাইরে আসি, না পারলে নাই, কিন্তু ট্রাই মাইরে আসি। কিন্তু স্যার আমি মাঝখানে একটা গ্যাপ দিয়ে গেছি, বাংলাদেশের যে সুপার হোম আছে এখন, সুপার হোস্টেল যেটা বলে, আমি 9 সেমিস্টার থেকে হচ্ছে যে 12 সেমিস্টার পর্যন্ত সুপার হোমে কাজ করছি আমি আর মুশফিক। মানে ওই যে দুই দুই সেমিস্টার গ্যাপ থাকার পরে আমার মনে হচ্ছে যে না, আবার কাজে ব্যাক করি। পরে সুপার হোমে কাজ করি, সুপার হোমে মোটামুটি ওখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে লাস্টে বের হয়েছে। তো তারপরে ওখান থেকে স্যার যে ইনকামটা করছিলাম এটা হচ্ছে গিয়ে আবার মালয়েশিয়াতে ইনভেস্ট করছি নতুন করে। মানে এমন না যে ফ্যামিলি সাপোর্ট করছে, কিন্তু মানে আমি চেষ্টা করছিলাম যে আমি নিজে বের হয়ে যাই, তারপরে দেখবো যে ফ্যামিলি কি সাপোর্ট লাগবে। তো মালয়েশিয়ার বাবা মার সাপোর্ট নিলাম, মানে সম্মতি নিয়ে বের হইলাম ঘর থেকে। গুড লাক না ব্যাড লাক স্যার জানি না, বাট যেদিন আমি প্লেনে উঠি, এয়ারপোর্টে যখন মালয়েশিয়া নামি, আমাকে অফিসার কংগ্রাচুলেশন করলো না ব্যাড লাক জানাইলো স্যার আমি এটা বুঝলাম না। বাট শুধু এতটুকুই বুঝছি যে এটা ছিল লাস্ট ফ্লাইট, এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য প্লেন বিকজ অফ কোভিড। তো ইউনিভার্সিটি থেকে স্যার আমার গাড়ি নিতে আসলো, নিতে আসার পরে আমি স্যার ইউনিভার্সিটির ক্যাম্পাসে উঠি। আমি একটা মানে বাসা ভাড়া করছিলাম যাওয়ার আগে, ফুল একটা হাউস ছিল, ফ্ল্যাট। তো ওখানে ওঠার পরে তো স্যার আমার 40 দিন মনে হচ্ছিল স্যার আমি একটা কবরস্থানের ভিতরে আছি। কারণ ডাইনে ভাই আমি বাসা থেকে বেরোতে পারি না স্যার, আমি রান্না করতে পারতাম না স্যার, আমার ভাত রান্না করতে শিখতে লাগছে 7 দিন। আমার কাছে সবকিছু ছিল, মানে হয়তো ভাত শক্ত হয়ে যায়, নয়তো একদম নরম হয়ে যায়, হয়তো একদম মানে মিডিয়াম, মানে ভাত রান্না করা বুঝতে আমার লাগছে স্যার 7 দিন। এবং স্যার মানে ইউটিউব দেখে দেখে ওই 40 দিনে স্যার আমি মোটামুটি রান্না টান্না শিখে গেছি যে এইভাবেও লাইফ লিড করা পসিবল। তো সৃষ্টিকর্তার কি আশীর্বাদ বলবো না, হঠাৎ করে 40 দিন পরে আস্তে আস্তে একটু শিথিল হওয়া শুরু করে কোভিড। অন দা মিন টাইম কোন একটা সোর্স থেকে স্যার আমি একটা জব পাই। এবং আমি গিয়ে যেটা করছিলাম স্যার, করোনার ভিতরে আমি একটা গাড়ি কিনে নিয়েছিলাম আগে, যে রাস্তায় বেরোতে গেলে একটা গাড়ি লাগবে, যে নিজের সেফটি সিকিউরিটির জন্য গাড়ির ভিতরে তার কোনো ধরনের সমস্যা, মাস্ক পরে থাকলাম। তো ওই আমি গাড়ি করে যাইতাম, গাড়ি করে আসতাম। আর রোডে পুলিশ আটকাইলে একটা সুবিধা পাইতাম, যে ইউনিভার্সিটি অফ টেকনোলজির মানের স্টুডেন্ট বললে পুলিশ ছেড়ে দিত। ইভেন তো স্যার ড্রাইভিং লাইসেন্স চেক করতে হবে, আমি জানি না স্যার কেন, বাট আমি এই প্রিভিলেজটা পাইছি এবং টিচারদেরকেও বলছি যে আমি আপনাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমি ধন্য যে রাস্তায় পুলিশটা এত মানে সম্মান করে, ব্যাপারটা হচ্ছে এরকম ছিল। বাট স্যার ইউনিভার্সিটির পড়াশোনার লাইফটাও হেভি, মানে খুবই হার্ড ছিল। যদি বলি স্যার আকাশ পাতাল ডিস্টেন্স পড়াশোনার স্টাইল। তো ওখানে নিজেরে অ্যাডজাস্ট করায় নেওয়া, মানায় নেওয়া, প্লাস হচ্ছে এক চান্সে পাস করা স্যার, এটাই ছিল আমার টার্গেট, যে এনি হাউ এনি কস্ট। মানে ভালো রেজাল্ট বলতে স্যার বুঝিনি, শুধু বুঝছি যে পাস করতে হবে। কারণ স্যার আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না। তো যেহেতু বিদেশ লাইফে আসছি, আমার মনে হয়েছে যে এখান থেকে কোনো একটা আমি নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো, যে পড়াশোনার পাশাপাশি দেখে কিছু করতে পারি কিনা। তো আল্লাহর রহমতে বাংলাদেশের প্রাণ কোম্পানির সাথে স্যার মালয়েশিয়াতে আমি জয়েন করি। তো ওখানে মোটামুটি আমি 3 বছর জব করি, প্রাণের সাথে ছিলাম অ্যাজ এ রিজনাল ম্যানেজার হিসেবে। ওখান থেকে আমি মুভ করি। তো প্রাণের মালিকের সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সে আমারে বলছিল একদিন হঠাৎ করে যে হোয়াই নট ইউকে, তুমি ইউকে এর মার্কেটটাকে ডেভেলপ করো। কিন্তু প্রাণের সমস্যা হচ্ছে ইউকে তে ওদের ডিরেক্ট কোনো ধরনের অপারেশন নেই, যে কারণে ওরা ভিসা স্পন্সর করতে পারবে না। আচ্ছা। তবে আমার আসতে গেলে স্টুডেন্ট ভিসাতে আসতে হবে। তো আমি চিন্তা করলাম যে লন্ডন তো খারাপ না। আর সেই সময় হঠাৎ করে দেখতেছি মালয়েশিয়া থেকে হুম হুম। যে লন্ডনের প্রতি যে থাকে না, বাংলাদেশের তো একটা ট্রেন থাকে হ্যাঁ। যে এখন অস্ট্রেলিয়া ঢুকতেছে মানে সব অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে, আচ্ছা। এখন নিউজিল্যান্ড চলতেছে মানে সব নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করবে। তো আমি স্যার ওই সময় ওই ট্রেনটার সাথে যখন দেখলাম যে আমাকে মানে প্ল্যান থেকে আমি ওখানে জব রেডি করে যেতে পারতেছি, তাহলে আরেকটা ফার্দার ট্রাই না করি, সমস্যা কি?
তো আমি স্যার ওই মালয়েশিয়া থেকে ওই বাংলা কথা স্যার কুয়েত থেকে ওই কথা অনন, শুরু আপনাকে করছি। একটু ইন্টারাপ্ট করি, আপনি এই জায়গা থেকে আবার শুরু করবেন। জি স্যার, জি আমি ওই যে জি জি। মানে কমেন্টে দেখতে পাচ্ছি শাওন স্যার লিখছেন আপনাকে, হয়তোবা তিনি দেখছেন এই মুহূর্তে। তিনি বলছেন যে জি স্যার, অনন জি স্যার। আপনার প্রতিষ্ঠানের মিষ্টি পাওনা রইলো, মানে আপনার মানে ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি স্যার খেতে চাচ্ছে আপনার আপনার কাছে আর কি। অবশ্যই অবশ্যই স্যার, শাওন অবশ্যই স্যার, খাওয়াবো স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি আশা করি ভালো আছেন স্যার। হ্যাঁ স্যার দেখছেন আর কি। তো স্যার নিশ্চয়ই আপনাকে মিষ্টি পাঠিয়ে দিবে আর কি। লন্ডন থেকে তো পাঠানো অবশ্যই সম্ভব না, অবশ্যই স্যার হ্যাঁ পাঠাবো স্যার। এখান থেকে পাঠিয়ে দেবে আর কি। ওকে ওকে, প্লিজ কন্টিনিউ। সমস্যা নাই স্যার, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে স্যার পার্সেল করবো। প্লিজ জি কন্টিনিউ স্যার, করেন, কন্টিনিউ করেন। থ্যাংক ইউ স্যার। তো স্যার আমি ওই চিন্তা করলাম যে আরেকবার না ট্রাই করে দেখি। আর পড়াশোনার ভিতরে না স্যার একটা মজা পেয়ে গেছি, যে তখন বুঝে গেছি যে এই ফরম্যাটে হাঁটলে মানে কাজও করা যাবে, পড়াশোনাও করা যাবে। আর অ্যাটলিস্ট ওয়ার্ক ভিসা আমি ছোট করতেছি না, ওয়ার্ক ভিসা থাকার চেয়ে স্টুডেন্ট ভিসার সম্মানটা একটু ডিফারেন্ট। যে আমার কাছে মনে হচ্ছে যে আই ক্যান লিভ দ্য লাইফ, আমি যেইভাবে চাচ্ছি আমি ওইভাবে করতে পারবো, যে স্টুডেন্ট লাইনটা আমি যদি থাকি। হয়তো স্যার বয়স হয়ে যাচ্ছিল বা পড়াশোনার এখনো যদি কেউ জিজ্ঞাসা করতো তখন বলতাম স্যার স্টুডেন্ট, বলতো যে স্টুডেন্ট, আমি বললাম হ্যাঁ স্টুডেন্ট। স্যার আমার কাছে খুব ভালো লাগতো, এবং আমি এই আইডেন্টি ক্রাইসিসটা আমি সবসময় ভুগতাম, যে এই পড়াশোনা শেষ, এখন কি আইডেন্টিটি থাকবে, মানে একটা আইডেন্টি ক্রাইসিস অলওয়েজ ফিল করতাম, যে এর পরের মানে নেক্সট ফার্দার কি, ফার্দার কি, মানে অলওয়েজ তো স্যার জাম্পের উপর জাম্প দিতেছে, বাট এর পরের মানে নেক্সট রাউন্ড কি হবে। তো ইউকেতে যখন স্যার ট্রাই করি, ইউকেতে মানে আমি প্রথমে তো স্যার রিসার্চ মাস্টার্স করছিলাম সুলেমান হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে। বাট এরপরে স্যার মানে আমি যখন চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে যাই, তখন এই মানে হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে দেখলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা রিলেটেড সাবজেক্ট আছে। রাইট। কিন্তু স্যার এটা আর মানে রিসার্চ মাস্টার্স পাইনি, এটা জেনারেল লাইন পাইছি। তখন নর্মাল ইউকেতে নর্মাল মাস্টার্স করতে আসলাম। আসার পরে সেম ইউকের নতুন কম্পিটিশন লাইফ। তো সেই দিক থেকে স্যার আমার যেটা মনে হয়, যারা ইউরোপের দিকে আছে স্যার, এদের অনেক ধরনের ফ্যাসিলিটি যেমন কিছু সংখ্যক জায়গা থেকে কম, যে ওই দেশের লোকাল লোকাল ভাষাটা যদি তারা জানে, তারা ভালো কোনো জব অ্যারেঞ্জ করতে পারে। কিন্তু স্যার আমাদের এখানে হিউজ কম্পিটিশন, কারণ স্যার এখানে মাল্টি ডাইভার্সিটি, পৃথিবীর সব দেশের লোকজন আছে, এবং এর ভিতর থেকে আপনার নিজেকে এস্টাবলিশ করাটা স্যার হেভি চ্যালেঞ্জ, ভেরি চ্যালেঞ্জিং। তো স্যার আমার এই জায়গা থেকে আমার যেটা মনে হইলো, আমি প্রাণের সাথে তখন যোগাযোগ করলাম। প্রাণ মোটামুটি 3 মাস লাগাই দিছে যে আমার হায়ার করার জন্য, মানে ওদের অফিসের প্রসিডিউর সবকিছু টাইম নিতে নিতে মোটামুটি 3 মাস সময় লেগে গেছে। ওই 3 মাস ধরে আমি মোটামুটি অন্য কিছু পার্ট টাইম জব করতাম। করার পরে প্রাণে যখন এই ফুল টাইম জবে জয়েন করলাম, আস্তে আস্তে সব প্রাণের টেস্ট আমি বুঝলাম যে না, এখানে হিউজ মার্কেট। মোটামুটি আমি তো ইউকে তে আসতে 3 বছর হয়ে গেছে। তো পড়াশোনা আমার শেষ, আল্লাহর রহমতে স্যার সৃষ্টিকর্তার আশীর্বাদে এখানে সেকেন্ড মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে আছি, যেটাকে পিএসডব্লিউ বলে। এই দেশে পড়াশোনা শেষ হলে 2 বছরের আরো এক্সট্রা গভর্নমেন্ট থাকার পারমিশন দেয়। তো সেই ক্ষেত্রে স্যার এখনো কথাবার্তা চলছে। আমি অবশেষে লাস্ট 3 মাস আগে প্রাণ কুইট করি। এই কারণে প্রাণের যেহেতু এখানে কোনো ডিরেক্ট অপারেশন নাই, আমি কিছু একটা খুঁজতেছি যাদের এখানে ডিরেক্ট অপারেশন আছে। কারণ আমার এখানে ভিসা শেষ হয়ে গেলে তো হয়তো আমাকে দেশে ব্যাক করতে হবে, আর নয়তো এখানে থাকতে গেলে আমাকে এই দেশের কোনো লোকাল কোম্পানি খুঁজে বের করতে হবে। তো স্যার মোটামুটি এখন প্রাণ সুইচ করে আমি সাবওয়েতে আছি, এটা একটা ইন্টারন্যাশনাল ইতালিয়ান রেস্টুরেন্ট চেইন। তো এখানে কাজ করতেছে এজ এ ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে। এখন এখান থেকে স্যার আমি আসলে মানে কাজ করে যাচ্ছি, কাজের সাথে সাথে স্পন্সর খুঁজতেছি। যদি ভালো কোনো স্পন্সর পাই, আল্লাহ তাআলা যদি সৃষ্টিকর্তা সাপোর্ট দেন, খুঁজতেছি এখন। এটা পেলে স্যার আমি মনে হয় যে নেক্সট লেভেলটার জন্য আমি আবার নতুন কিছু ফাইন্ড আউট করতে পারবো। এই পর্যন্ত স্যার ছিল জার্নি, এর ভিতরে ভালো ইনফরমেশন গুলাই শেয়ার করলাম। এর পেছনে অনেক স্ট্রাগল ছিল স্যার, যেগুলো আসলে মানুষ যখন ইন্টারভিউ দেয় খুশির নিউজ গুলাই শেয়ার করে, আর খুশির নিউজ গুলো শুনতেই ভালো লাগে। বাট হ্যাঁ, দিন শেষে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সবকিছুই দিতে রাজি আছে, যদি আপনি চান আর আপনি পথে নামেন। সো পথে পথ দেখায়। পৃথিবীতে আমার এর উপরে আর কোনো এক্সপিরিয়েন্স নেই যে আমি যেটা চাই সেটা আমি ততক্ষণ পর্যন্ত অ্যাচিভ করতে পারবো না যদি আমি পথে না নামি। কিন্তু পথে নামলে আমি শিওর যে ওটার রোড আমি যদি নাও জানি, আমি 10 জনকে জিজ্ঞাসা করলে আমি ওই রোডের ইনস্ট্রাকশন আমি বের করে নিতে পারবো।
সো স্যার জীবনের ডিমান্ড বলতে স্যার হালকা পাতলা বেশি কিছু বুঝি না, বাট অল্প এতটুকুই বুঝি যে যেটা প্রয়োজন স্যার ওইটাই শিখে নিচ্ছি। আর মোটামুটি 7 বছর বিদেশ লাইফ যেহেতু হয়ে গেছে, রান্না বান্না বলতে পারেন। প্লাস বিয়ে করলাম মোটামুটি 1.5 বছর হয়ে গেছে। আমার ওয়াইফ ইন্ডিয়ান, তো ওকেও আমি স্টুডেন্ট বিষয় নিয়ে আসছি। আমরা দুজনেই এখন একসাথে আছি। ওরও ফাইনালি লাস্ট এই তো গত পরশুদিনই হচ্ছে ওর ফাইনাল ট্রান্সক্রিপ্ট বের হয়েছে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও হেল্প করেছেন স্যার সবসময় গাইডেন্স এর ব্যাপারে। তো স্যার আমি প্রত্যেকটা জায়গায় এরকম যে আমার যেখানে যেখানে যখন যা প্রয়োজন হয়েছে স্যার আমি খুঁজে পেয়ে গেছি। হয়তো খুঁজেছি এর জন্য পেয়েছি, সৃষ্টিকর্তাও চেয়েছেন, চেষ্টা করে যাচ্ছি স্যার। বাকিটা আপনারা সবাই দোয়া করবেন যেন সামনে। আসলে সাকসেস বলতে কি আমি এতটুকু বুঝি না স্যার, শুধু এতটুকু বুঝি সম্মানের সহিত বেঁচে থাকাটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় আহ কি বলবো অ্যাচিভমেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। এই ছিল আমার জার্নির ওভারঅল কনভারসেশন। এখন স্যার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ আমি স্যার এক্সপ্লেন করতে পারি। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে বলেছেন। এবং আপনি হ্যাঁ যেটা বললেন ভালো পার্টগুলোই বলেছেন, এর বাইরেও অনেক কিছু জানার আছে, সেগুলো আমরা জানবো ধীরে ধীরে। তো শুরুতেই আমি ফর্মাল নোট, আই উড লাইক টু জাস্ট কংগ্রেচুলেট অন জি, ইউর নিউলি ম্যারিড লাইফ এবং আপনার এই থ্যাংক ইউ স্যার। কনজুগাল লাইফের জন্য আমরা দোয়া করি, আমি দোয়া করি মন থেকে, যাতে খুব সুন্দর হয়, ভালো হয়, স্মুথ হয় জি, এবং সুন্দর একটা পরিবার গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ইনশাআল্লাহ ওঠে। স্যার দোয়া করবেন স্যার। জি শিওর। সো এখন আমার যেটা আপনার কাছে জানতে চাওয়া সেটা হলো, আপনি কিছুক্ষণ আগেই বললেন, খুব অল্প সময় আগে, যে পথে নামা। হ্যাঁ, পথে নামা, এই জি যে স্যার। আমি যেটা একদম শুরুতে বলছিলাম যে মায়ের আঁচল ধরে থাকা ছেলেটি, হাঁটা ছেলেটি, এই কীর্তনখলা নদীর পাড়ে ঘুরে বেড়ানো ছেলেটি, দাপিয়ে বেড়ানো ছেলেটি, যে কিনা এক গ্লাস পানিও ঢেলে খেতে চাইতো না, সবকিছুই তার মা তাকে করে দিত। তো সেই ছেলেটি জি স্যার, এটা সত্যি কথা। পথে নামতে চাইলো কেন? এবং যার কোনো ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ওরকম ক্রাইসিস নেই, যার কোনো ওরকম পরিবারকে কিছু করতে হবে বা ব্যাকআপ দিতে হবে, এরকম কোনো ইন্টেনশন থাকার কথা না, কিন্তু সেই ছেলেটি কেন পথে নামতে চাইলো? অথবা তার কি তার মধ্যে কাজ করছিল যেই কারণে সে কষ্টকে জড়িয়ে নিতে চাইলো, কষ্টটাকে সে বরণ করতে চাইলো? এটার পেছনে কারণটা কি বা কি কাজ করছিল? স্যার যদি এইটা বলি, আমার প্রত্যেকটা জিনিসের পিছনে একটা না কোনো স্টোরি থাকে। আমি কোনো কিছু স্যার কারণ ছাড়া করি। তো আমি ফান লাভিং, খুবই ফান লাভিং। আমার মনে আছে 2000 মনে হয় 13 হবে বা 15 হবে, আমার সঠিক সালটা মনে নাই। আমার মনে আছে আমি আর শোভন হঠাৎ করে আমাদের মনে হইলো ডিসেম্বরের 30 তারিখ যে আমরা কক্সবাজার যাবো 31st করতে, যে নিউ ইয়ার আমরা কক্সবাজার করবো। তো তখন শোভনের আপন ছোট ভাই সাথে আমাদের যায়। কিন্তু আমরা যখন ঢাকা থেকে চিটাগাং নামি স্যার, নামার পরে স্যার আমাদের বাস নষ্ট হয়ে যায়। তো হঠাৎ করে বাংলাদেশে হরতাল ডাক দিল। মানে আমরা তখন বাসে, এর ভিতরে গভর্নমেন্ট হরতাল ডাক দিয়ে দিছে। আমরা সকালবেলা চিটাগাঙ্গে নামার পর দেখি রোডে একটা কাকও নেই। মানে ওয়ার্ডটা এরকম যে স্যার একটা কাকও নাই রোডে, যে তাহলে বাস নষ্ট হয়ে গেছে, আমরা কিভাবে কক্সবাজার পৌঁছাবো। ইভেন স্যার একটা রিক্সাও নেই, এমন একটা ব্যাকওয়ার্ড জায়গায় বাস নষ্ট হয়েছে যে যাকেই ফোন করে যে বলে রোডে কোনো গাড়ি চলার পারমিশন নাই, আমরা রোডে গাড়ি চালাতে পারবো না। তো অলরেডি সকালবেলা নিউজে দেখা যাচ্ছে চিটাগাঙ্গে অলরেডি 2-3টা বাস আগুন লেগে গেছে হরতালের ভিতরে। গরম খবর। তো শোভন আমারে বলতেছে কি যে দোস্ত চল ঢাকায় ব্যাক করি। আমি বলি না, মানে রাগ হয়ে, মানে এর ভিতরে সারা রাত স্যার বাসের ভিতরে তো ঘুমায় না, রাগ হয়ে কই ঢাকা যাও, ঢাকা থেকে মানে চিটাগাং থেকে ঢাকা ব্যাক করুন কেমনি, সামনে তো যেতে পারতেছি না, কিছু তো চল না। পরে হঠাৎ করে স্যার আধা ঘন্টা 1 ঘন্টা বসে রয়েছি চায়ের দোকানে, চায়ের দোকানও খুলে আছে। পরে হঠাৎ করে দেখি যে একটা, মানে আমরা কিছু দূর হাঁটছি, 15-20 মিনিট হাঁটার পরে একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্প তো স্যার খোলা থাকে, এটা তো স্বাভাবিক। তো সেখানে গিয়ে হঠাৎ করে দেখি কি একটা প্রাইভেট কার আসছে। যে প্রাইভেট কার, মানে মাইক্রো বলা যায়, তারা হচ্ছে যে স্যার কক্সবাজারে যাচ্ছে। আচ্ছা, এবং কি কপাল স্যার, ওই প্রাইভেট কারের ইনস্ট্যান্ট মাইক্রোর ভিতরে আমি ইনস্ট্যান্ট তাদের ফিটিং দিয়ে দিলাম যে ভাই আমাদেরকে কক্সবাজার নামায় দেন, আমরা পে করি।
যেটা আপনারাও যাচ্ছেন, আপনারাও তো ভাই পর্যটন শিল্পের লোকজন, আমরা ঘুরতে যাচ্ছি, তো আপনাদের তো গাড়িতে জায়গা আছে। তো আমরা তিনজন না স্যার, মানে এই কথা বলার পরে তাদেরকে আমরা প্রুফ দিচ্ছি যে আমরা ডাকাত না, ভালো ঘরের লোকজন। মানে একটা অচেনা মানুষকে তো স্যার কেউ লিড দিবে না। তো ওই জিনিসটা স্যার আমরা ওই সময় ইনভেস্টমেন্ট বিশ্বাস করাইতে পারছি যে না আসলে আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের সাথে কিছু নাই, জাস্ট এই যে ব্যাগ বাই জামা কাপড়, ওয়ান নাইট স্টে করতে যাচ্ছি নিউ ইয়ার থেকে। তো এই লোকগুলো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে স্যার গাড়িতে উঠেছে, এবং স্যার হ্যাপিলি স্যার আমরা কক্সবাজার নেমে গেছি। তো তখন আমার মনে হয়েছে, শোভনকে বললাম যে দেখ তুই ঢাকা ব্যাক করতে চেয়েছিলি, যে আমরা কিন্তু ফাইনালি কক্সবাজার আসলাম। তো দ্যাট মিনস পৃথিবীতে সব সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে। সেকেন্ড আর একটা জিনিস, আমরা বাংলাদেশের সাজেক ভ্যালি, সাজেক ভ্যালিতে আমরা ঘুরতে গেছিলাম 2019 সালে বা 18 শেষে। তখন একটা সেম ঘটনা স্যার, সাজেক ভ্যালিতে যেতে গেলে হচ্ছে যে আপনার আর্মি হচ্ছে যে প্রোটোকল দিয়ে গাড়ি মানে সামনে থাকে, এবং পেছনে একটা প্রোটোকলের গাড়ি থাকে, মাঝখানে যাত্রীরা থাকে, দুই টাইমে গাড়ি ছাড়ে। এছাড়া মানে হচ্ছে যে আপনি সাজেক ভ্যালিতে যেতে পারবেন না, কারণ হচ্ছে যে ওখানে ওই যে টাকার সুদল থাকে, তো যে কারণে আর্মি সিকিউরিটি দিয়ে নিয়ে যায়, আবার ওই টাইমে সিকিউরিটি দিয়ে নিয়ে আসে। তো আমরা সেই খাগড়াছড়ি, খাগড়াছড়ি না তো রাঙ্গামাটি নামার পরে, খাগড়াছড়ি তো হ্যাঁ, খাগড়াছড়ি নামার পরে স্যার আমরা শুনতে পারি যে এরকম আর্মির গাড়ি চলে গেছে, এখন তো আমরা যেতে পারি না। পরে আমি করলাম কি, ওই জায়গায় লোকাল 3টা বাইক রেডি করলাম। বাইকের ভিতরে করে স্যার ওরে কি উন্মাদনা স্যার, আমরা মনে হয় 6 জন ছিলাম, 3টা বাইকের ভিতরে 6 জন উঠে স্যার আমরা সাজেক ভ্যালি যাবো। মানে এখন স্যার এটা যখন ইমেজিন করি স্যার, আসলে স্যার এটা কি যে একটা ক্রেজি জার্নি ছিল, যে আমি শিওর স্যার এখন এটা যদি বলা হয় করার জন্য আমি করতে পারবো না। হয়তো ওই বয়সে এটা সম্ভব ছিল, যে কোনো কিছু চিন্তা না করে স্যার রোডে বেরিয়ে গেছি। এবং স্যার কি হিউজ বৃষ্টি, মোটামুটি আমরা 1.5-2 ঘন্টা বৃষ্টিতে ভিজছি, প্রায় 5 ঘন্টার স্যার বাইক রাইড। এর ভিতরে ওখানে দুটা আর্মি ক্যাম্প চেকপোস্ট থাকে, যারা আমাদেরকে থামাইছে। থামানোর পরে তারা কোনো ধরনের ক্লিয়ারেন্স দিবেই না আমাদের যাওয়ার জন্য। সেই আর্মিদেরকেও পর্যন্ত স্যার আমি কনভিন্স করতে সাকসেস হই যে আমরা ডিক্লারেশন দিয়ে আসছি, আমাদের যদি কিছু হয় এর জন্য আপনাদের আর্মিরা কেউ দায়ী থাকবে না। এবং আমরা এই যে বনসই দিয়ে যে বাইরেছি, মানে আর্মির ইতিহাসে প্রোটোকলে দুইটা গেটে ওখানে কোনো প্রমাণই নাই যে আমরা 6 জন ব্যক্তি ঢুকছি এবং 6 জন ব্যক্তি বাইরেছি। মানে ওখানে মানে যে কজন পর্যটন ঢুকে, মানে যাত্রী ঢুকবে, গেস্ট ঢুকবে, আর্মিদের সব লিস্টেড থাকে যে এই কজন আমার গেস্ট ঢুকছে, এই কজন গেস্ট আউট হবে। কারণ ওরা এই জিনিসটা মেনটেন করে এই কারণে, সেফটি সিকিউরিটির জন্য। এটা আমরাই স্যার ট্রাভেল করে আসছি, এটা অ্যাচিভমেন্ট বলবো না, এখনকার বয়স অনুযায়ী যদি চিন্তা করি স্যার, ইট ওয়াজ লাইক খুব রং একটা ডিসিশন ছিল। কিন্তু ওই যে ঘুরতে বেরোইছি, ঘুরেই দেখবো। তো স্যার এই জিনিসটা মানে এই দুইটা এক্সাম্পল দিয়ে স্যার বলার রিজনটা হচ্ছে এরকম স্যার, বিদেশে যাওয়ার পেছনে স্যার কোনো রিজন ছিল না, জাস্ট মনে হয়েছে যে বাংলাদেশে স্যার আমি বোর হয়ে গেছি, এখানে আর নতুন করে করার কিছু নাই। যে হয়তো আরো কিছু করার অনেক কিছু ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো করতে পারতেছি না, বা পরিবারের একটা বাউন্ডারি আছে, এখানে গার্ডিয়ান লিডিংশিপ আছে, এটা করা যাবে না, তাদের মতো করেই চলতে হবে। মানে ওই যে একটা বাইন্ডিংস, ওই বাইন্ডিংসটার ভিতরে থাকতে চাই। তো সেই কারণে মনে হলো যে একটু বাইরে বের হয়ে দেখি যে জীবনটা আসলেই কতটা কঠিন। এবং এই কঠিনের সাথে যদি বলেন স্যার, একদম ওয়ার্ডটা শুনতে সিনেমেটিকই লাগবে, শূন্য পকেটে কিভাবে এত দূর আসা যায়। আমার এখানে আসা পর্যন্ত আমার লাইফের ইনভেস্ট ছিল 2,20,000 টাকা। এই 2,20,000 টাকা ইনভেস্ট করে স্যার আজকে আমি লন্ডনে আছি। মানে মানুষ, ওই যে মানুষ বিভিন্ন ইন্টারভিউতে বলে যে আমি 10 টাকা থেকে 10,000 কোটি টাকার মালিক হয়েছি। স্যার আমি বলবো যে স্যার আমি 2,20,000 টাকা ইনভেস্ট করে, কথাটা এই কারণেই বললাম যে ইউকে পর্যন্ত আসতে গেলে আপনার অলরেডি আপনি জানেন যে এখানে অনেক ধরনের স্টেজ আছে, অনেকগুলা মানে অ্যামাউন্ট আপনার ইনভেস্ট করে আসতে হবে। তো এই পুরো অ্যামাউন্টটা স্যার আমি ওই যে 2,20,000 টাকা বললাম বাংলাদেশি টাকা, বাকিটা স্যার আমি মানে কুয়ালালামপুর থেকে রোল আপ করেছি। ওখানে আমি হার্ড ওয়ার্ক করছি, হার্ড ওয়ার্কের পার যদি বলেন স্যার, এমন টাইম গেছে যে আমি লাস্ট 1.5 বছর স্যার মোটামুটি আমি স্প্লিট ভাবে ঘুমাইতাম।
স্প্লিট ঘুম বলতে হচ্ছে রাত 2টায় ঘুমাইতাম, মানে রাত 2টার সময় বাসায় ঢুকতাম, 3টার সময় ঘুমাইতাম, আবার 7টার সময় উঠতাম, আবার দুপুরে 1টার সময় লাঞ্চ করে 1.5 ঘন্টা একটা ন্যাপ নিতাম। মানে এই যে একটা স্প্লিট ন্যাপ, যে 5 আর 1.5 মিলায়, তো এরকম ভাবে স্প্লিট ভাবে স্যার 1.5 ঘন্টা, মানে বলা যায় যে স্যার 17-18 ঘন্টা আমি কাজ করছি, বাট আমি এনজয় করছি স্যার প্রতিনিয়ত। এমন না যে কাজটা আমার কাছে বোর লাগছে, আমি এনজয় করছি। সেলস এন্ড মার্কেটিং লাইনে ছিলাম তো, আসলে এমনি তো কথা মানে একটু মনে হয় আমি বেশি বলি। এই সেলস এন্ড মার্কেটিং এর লাইনে থাকার পরে অভ্যাসটা আরো বেশি বাজে হয়ে গেছে, যে মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশন, এবং মানে হইতে পারে পজিটিভ একটা সাইড, মানুষের সাথে মানুষ খুব সহজে আমাদেরকে আপন করে নেয়, এবং আমিও তার আপন করে নিই। তো এই যে একটা বিশ্বাসতা এবং হচ্ছে বিশ্বাস অর্জন, এই জায়গাটা থেকে স্যার আজকের দিন পর্যন্ত আমার অ্যাচিভমেন্ট যদি বলেন, আমার লন্ডনে মোটামুটি 300 দোকান আছে, দ্যাট মিনস 300 পার্সন আছে যারা আমার কাছে ওয়েল নন। এবং আমি বিশ্বাস করি যে আমি যদি কোনো জবও না করি, এই 300 দোকানে যদি আমি কথার কথা আমি 1 কেজি করে পেঁয়াজ নিয়ে যাই, গিয়ে বলবো যে ভাই এই পেঁয়াজটা বিক্রি করে আমার টাকা দিয়েন, আমি বিশ্বাস করি 300 দোকান থেকে 200 দোকান আমার প্রোডাক্ট রাখবে। সো ইন ফিউচারে স্যার দেখি, এখন পিএসডব্লিউ থেকে আসলে একটু মুভ আপ করি। ইনশাল্লাহ যদি সামনে যদি ফিউচার আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, ইনশাল্লাহ বিজনেস করবো স্যার। তো বিজনেস ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের ছেলে, রক্তের ভিতরেই ব্যবসা আছে। আর ওই ব্যবসা করার জন্য আগে যে চাকরি করানোর দরকার, যে ব্যবসার মূল্যবোধটা বোঝার জন্য, আমি অলরেডি মার্কেট বোঝাচ্ছি, মার্কেট রেডি করা আছে, শুধু একটু সময় অপেক্ষা আছে, যে সময় হলে স্যার পথে আবার না, যে জানি তো আর স্যার শেষ নাই। তো অবশেষে পড়াশোনা শেষ হইলো, চাইছিলাম স্যার পিএইচডিও করতে। তো দেখি, এখন আল্লাহ তাআলা যদি আমি না করি, হয়তো আমার ওয়াইফকেও করাইতে পারে। তো দেখি স্যার, মানে এখন বাকিটা সময়ের সাথে গা ভাসায় দিছে, আর কোনো ডিসিশন মেক করতেছি না। যে স্রোতের বিপরীতে অনেক হাসছি, যতটুকু মানে রেডি করার দরকার ছিল রেডি করতে, এখন এটা নিয়ে স্যার একটু জাস্ট এক্সপ্লেন করবো। আচ্ছা, আপনি তো একদম বাই বর্ন, আপনি বিজনেস ফ্যামিলি থেকে এসেছেন। আপনার ব্যাকগ্রাউন্ড সবাই যারা আছেন সবাই বিজনেস করেন। আপনার কাজিনস, আপনার আঙ্কেলস যারা আছেন, আপনার বাবা, জি স্যার। ইভেন আপনার গ্র্যান্ড প্যারেন্টস, নানা বাড়ির দিক থেকে ওনারাও বিজনেস করেন, সবাই জি বিজনেস করেন। তো আপনি যেটা মেনশন করলেন যে আপনার ব্লাডের মধ্যেই আসলে বিজনেস কনসেপ্ট গুলো আছে, যেটা অলরেডি আমরা বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে একজন মানুষ, আমি যদি বলি যার কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই, যার ফ্যামিলিতে কেউ বিজনেস করে না, সেরকম একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট কিভাবে বিজনেস মেন্টালিটি গ্রো করতে পারে আপনার মতে? কিভাবে এই ব্যবসায়িক চিন্তা ভাবনা সে নিজের মধ্যে ধারণ করতে পারে? স্যার যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ব্যবসা আমাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশে, সেটার ভিতরে স্যার মানে আমাদের সবকিছু জিনিসগুলো লেটে লেটে শেখানো হয়, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের একাডেমিক সিস্টেমটা। আমাদের কিন্তু স্কুলে কখনো টাকা চেনানো হয় না, আমাদের কিন্তু শুধু একমাত্র স্ট্রেস দেওয়া হয়। আমার কাছে যেটা মনে হয়, পড়াশোনার যে স্ট্রেসটা দেওয়া হয়, এটা হচ্ছে যে বাস্তব লাইফের জীবনের স্ট্রেস, যে ভবিষ্যতে তুমি এর সাথে বেশি স্ট্রেস নিতে পারবে। আপনার যে কোশ্চেনটা ছিল স্যার, ব্যবসা, স্যার ব্যবসা যে কোনো কিছু করতে পারে স্যার, মেন্টালিটিটা গ্রো আপ করতে হবে। তার চেয়ে বড় জিনিস, মার্কেট ডিমান্ড কি আছে, মার্কেটের সাথে কি সময় উপযোগী। সেটা সিজনাল বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে স্যার। যে আমি বাংলাদেশে, যে কথার কথা, বাংলাদেশে কিন্তু এখন নাওডেজ মানে বলতে গেলে স্যার, একটা শিক্ষিত ছেলে মাস্টার্স কমপ্লিট, আমি এইভাবে কথাটা বলে ঠিক হবে কিনা, সর্বোচ্চ গেলে আমি যদি রেসপেক্টেড স্যালারি কাউন্ট করি 50,000 টাকা, একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে যদি 3-4 বছর তার জব এক্সপিরিয়েন্স পরে, আমি একটু বেশি বললাম স্যার, কম বলিনি, ইচ্ছা করে বেশি বললাম। কিন্তু স্যার যদি বিজনেস করে কেউ, বিজনেস করলে আপনি খেয়াল করে দেখেন, হয়তো আপনি এখানে বলতে পারেন যে সম্মানের যে ব্যাপার, শিক্ষিত ছেলেরাও কিন্তু স্যার ঢাকা শহরে এখন অলরেডি লজ্জা ভেঙে বিভিন্ন ফুটপাতে কিন্তু স্যার ফুডকার্টের বিজনেস করতেছে, এবং সাথে পড়াশোনাও করতেছে। এর মানে কিন্তু স্যার আমরা সমাজে আমাদের যে দৃষ্টিভঙ্গি স্যার, আমরা যদি দৃষ্টিভঙ্গিটা বদলাইতে পারি স্যার, সমাজ প্রতিটা কাজে স্যার সম্মানজনক। স্যার আমি তো চুরি করতেছি না, আমি তো সম্মানের সাথে কিছু না কিছু ব্যবসা করে খাওয়ার চেষ্টা করতেছি। সে খাবারের ব্যবসা হতে পারে, সে একটা জামা কাপড়ের বিজনেস হতে পারে,
সে একটা ওষুধের ব্যবসা হতে পারে, যে কোনো কিছুই স্যার করা যেতে পারে। কিন্তু আমরা আসলে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা এই জায়গায় যে ও ফুটপাতে খাবার বিক্রি করতেছে, ও চায়ের দোকান চালাইতেছে। মানে আমরা স্যার আমাদের জাতীয় খেলাই তো হাডুডু। আমরা কখনো স্যার পজিটিভ ভাবে মানে কারণে চিয়ার আপ করবো, এটা আমরা স্যার চাই না। স্যার এই মেন্টালিটি থেকে যেদিন আমরা বের হয়ে আসতে পারবো, সেদিন স্যার আমাদের পক্ষে সব সম্ভব। আচ্ছা। আল্লাহ না করুক স্যার, মানে এইভাবে বলতে হয় না। আমি যদি এখন বিশ্বাস করি, আমি যদি ঢাকা শহরে এসে আমি যদি মানে একটা খাবারের দোকান দিই ফুটপাতে, আমি এতটুকু বিশ্বাস করে প্রমাণ করে দিতে পারবো যে আমার বাইরের মাল্টি এক্সপিরিয়েন্স এবং আমার খাবারের প্যাটার্ন এবং স্টাইল, আমি আমার জনপ্রিয়তা সময় লাগবে না। কারণ বর্তমানে তো কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা হাইপে আছে যে আপনার ভাইরাল হতে স্যার বাংলাদেশে সময় লাগে। আপনি ভাইরাল হতে পারবেন স্যার, কিন্তু ভাইরাল হওয়াটা বড় বিষয় না। ভাইরাল হওয়ার পরে আপনি ওটাকে কন্টিনিউ টিকে থাকবেন, এটার জন্য স্যার আপনার শিক্ষা দরকার হবে এবং সাথে ব্যবসার স্যার অবশ্যই জ্ঞানের প্রয়োজন হবে। সেটা বইয়ের বিদ্যা থেকেও আসতে পারে, বাস্তব অভিজ্ঞতা থেকেও আসতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা মানে আপনার কথা থেকে বুঝতে পারলাম যে বিজনেস মেন্টালিটি গ্রো করতে গেলে প্রথমেই হচ্ছে একজন মানুষের বা শিক্ষার্থীর তার মানসিকতার পরিবর্তন দরকার। এর পাশাপাশি তার বাস্তব জ্ঞান আহরণ করা দরকার। এর সাথে অবশ্যই তার যে একাডেমিক পড়াশোনা সেটাও দরকার। তো এই তিনটাই স্যার দরকার এই স্যার। তিনটার কম্বিনেশন যদি একজন মানুষ ঘটাতে পারে তাহলে তার বিজনেস মানসিকতা তৈরি হবে বা গড়ে উঠবে, তাই না? জি, আচ্ছা, একটা পয়েন্টে আপনি বলছিলেন ঝুঁকির ব্যাপারে যে, আমাকে ঝুঁকি নিতে হবে। আমি সাজেক ভ্যালিতে যাব, এই কারণে আমি ওখানে একটা ঝুঁকি নিলাম। হয়তো বা আমি দুইটা ঘটনা ঘটতে পারতো। এক হলো আমি যেতে পারতাম না, আমাকে সেনাবাহিনী আটকে দিত, অথবা আমি যেতে পারতাম বা পেরেছি। আবার আপনি বললেন যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাচ্ছিলেন, মাঝখানে গাড়ির সমস্যা হলো, এরপরে আপনি থেমে না গিয়ে ব্যাক না করে ঢাকায় আবার ফেরত না এসে আপনি চেষ্টা করলেন কিভাবে ওখানে যাওয়া যায়। এই যে জি ইন্টেন্সিটি, যে আমি যেটা করব সেটা করবই, আমি দেখি না একটা রিস্ক নিয়ে, দেখি না একটা ঝুঁকি নিয়ে কি হয়। তো এই রিস্ক টেকিং, জি ঝুঁকি নেওয়ার মানসিকতা, এটা ব্যবসার প্রধান একটি শর্ত, প্রধান একটি বৈশিষ্ট্য, অবজেক্টিভ। তো জি স্যার। সেক্ষেত্রে আমরা যেহেতু আপনি ফ্রম বিজনেস ফ্যামিলি, তো এই ঝুঁকি কিভাবে নিয়ে তারপর তার যে ঝুঁকির যে আউটকামটা সেটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, বা ঝুঁকি গ্রহণ করার পরে ঝুঁকিটাকে ম্যানেজ করে কিভাবে সে প্রফিটেবল হতে পারে এক বিজনেসের ক্ষেত্রে। স্যার সেক্ষেত্রে আমার যেটা অ্যাকনোলেজমেন্টে আমার যেটা মনে হয় যে রিস্ক ফ্যাক্টর অবশ্যই আপনাকে আগে চেক করতে হবে, এবং এই রিস্ক ফ্যাক্টরের আপনি সলিউশনটা রিস্ক ফ্যাক্টরের সময় আপনি যেটা রিস্ক মনে করেন, আপনার যেটা মনে হচ্ছে সাপোজ এক্সাম্পল যে আমার এখানে লস হতে পারে, সেই লসটা যদি আপনি ইন্টারন্যাশনাল বিশ্বের সাথে এখন কম্পেয়ার করেন, এরা আসলে লস হিসেবে থিঙ্ক করে না, এরা আসলে ইনভেস্ট হিসেবে থিঙ্ক করে যে আমার এই বিজনেসটা গ্রো করতে 3 বছর পর্যন্ত আমাকে সাস্টেন করতে হবে। সো এই সাস্টেনেবিলিটির জিনিসটা যদি স্যার আমি হিসাব করে রিস্ক ফ্যাক্টরে যদি ইনভেস্টের উপর ইনভেস্ট করে যাই, ডেফিনেটলি স্যার এখানে সাকসেস আসবে। ওকে, আচ্ছা। তো সেক্ষেত্রে স্যার মানে আপনার ছোট পুঁজিও হতে পারে, বড় পুঁজিও হতে পারে, প্লাস অ্যামাউন্ট একটা বড় রোল প্লে করতে পারে। সাথে আপনার যেটা আমি বলবো যে সময়ের সাথে ট্রেন্ডিং আমি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছি। যেমন বাংলাদেশে এখন আপনি হয়তো লেটেস্ট আমি একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের প্রাইম কোম্পানি মোটামুটি 400 কোটি টাকা ইনভেস্ট করেছে, এরা ইলিশ মাছের চাষ করবে। হুম হুম। যেটা কিন্তু আমরা কখনো এর আগে শুনি নাই যে ইলিশ মাছের চাষ সম্ভব। তারা কিন্তু জাপান থেকে অলরেডি সায়েন্টিস্ট নিয়ে আসছে, বাংলাদেশে অলরেডি প্রজেক্ট তারা চালু করে দিয়েছে যে ইলিশ মাছ তারা চাষ করবে। তো দ্যাট মিনস কি দাঁড়ালো যে এইখানেও একটা অপশন তারা ক্রিয়েট করে ফেলেছে, যে সাকসেস হবে কিনা ওটা করে দেখতেছি, বাট ইলিশ মাছ বড় হওয়ার জন্য ইলিশ মাছের কি কি ব্যাকগ্রাউন্ড দরকার, ওরে কোন সিচুয়েশনে রাখলে যে ইলিশ মাছ আমি প্রজনন করতে পারবো, তাহলে আমি ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। এইভাবেও স্যার বিজনেস করা যেতে পারে, আবার শূন্য থেকেও স্যার ব্যবসা করা যেতে পারে। যেমনটা স্যার আমি যে 2,20,000 টাকা দিয়ে এই পর্যন্ত এসেছি, কি রিইনভেস্ট, রিইনভেস্ট আর রিইনভেস্ট। আচ্ছা, তার মানে হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে এবং সেই রিস্কটাকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়, সেখান থেকে কিভাবে আহ, মানে ফ্রুটফুল আউটকাম বের করা যায়, এটা হলো একটা জি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রিস্ক টেকিং এর ক্ষেত্রে।
তো আরেকটা জায়গায় আপনি বলছিলেন যে নেটওয়ার্ক বিল্ডিং। আমি জানি যে আপনি খুবই এক্সট্রোভার্ট, সবার সাথে কথা বলতে ভালোবাসেন, মানুষকে মোটিভেট করার জন্য বা কনভিন্স করার জন্য আপনার অনেক ক্যাপাবিলিটি রয়েছে। তো নেটওয়ার্ক বিল্ডিং কেন জরুরি একজন মানুষের, অথবা একজন ব্যবসায়ীর বা একজন বিজনেস ওরিয়েন্টেড মানসিকতার মানুষের জন্য এই নেটওয়ার্ক বিল্ডিংটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সিগনিফিক্যান্ট? স্যার একটা মানুষের বেঁচে থাকার জন্য নেটওয়ার্ক বিল্ডিং এর উপরে স্যার আর কোনো কিছু নাই। এই কারণে দিন শেষে হয়তো পারে স্যার আমরা 9টা 5টা লাইফ লিড করি। আপনার লাইফে 2টা বন্ধু থাকতে পারে, সেই বন্ধু দুটোর সাথে দেখা গেল আগে প্রতিদিন আপনি টাইম স্পেন্ড করতেন, এরপরে হয়তো আপনি বিয়ে করেছেন স্যার, এরপরে তার সাথে হয়তো মাসে একদিন দেখা হতো, এরপরে স্যার বছরে একদিন দেখা হতো। আস্তে আস্তে দ্যাট মিনস আমরা দুনিয়া থেকে, আমরা আমাদের লাইফ থেকে বিজনেসের কারণে আমরা সরে যাচ্ছি। কিন্তু স্যার আপনার যদি আশেপাশেই যারা আছে, যাদেরকে নিয়ে আপনার লাইফ, আপনি যদি আস্তে আস্তে নেটওয়ার্কটা বাড়ানোর চেষ্টা করেন, নট অনলি আপনার মানে ফ্যামিলি, আপনি ফ্যামিলির বাইরেও আপনার সাথে যদি 10টা মানুষের যদি পরিচিতি থাকে, আপনার লাইফে স্যার গ্রো আপ করতে সময় লাগবে না। যে কারণে কারণে কথাটা বললাম যে আপনি যদি লাইফে চান যে আপনার প্রতিটা স্টেপ সাকসেস হবে, সাকসেস হওয়ার দরকার, আপনার স্যার নেটওয়ার্কের কোনো বিকল্প নেই। সে যে কোনো প্রফেশনাল হতে পারে। ইভেন তো স্যার আমি মানে আমার কাছে যেটা মনে হয় যে সাপোজ আমি যদি আর কিছু না করে যদি আমার জবও করতে হয়, জবে যদি আমি জব করি, আমার আন্ডারে যদি 15 জন লোক কাজ করে, এই 15 জন মানুষকে মেনটেন করার জন্য নেটওয়ার্ক দরকার। সো নেটওয়ার্কটার ভিতরে স্যার লাইক আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের ভিতর মতো স্যার, যে এটার ভিতরে সব আছে। দুনিয়ার যে কোনো সাবজেক্টের পড়াশোনা স্যার এটার ভিতরে আমরা ঢুকাইতে পারতেছি, কারণ হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্টের ভিতরে সব পার্ট আমাদের আছে, যেটা এক ধরনের একটা মানে জেনারেল এডুকেশন। তো লাইফের জিনিসটা হচ্ছে যে এরকম আমি ফিল করি যে যেমন সমুদ্রতে আমরা মানে যদি আপনি বাংলাদেশে যান, আমরা হসপিটালিটি স্টুডেন্টরা যেভাবে সমুদ্রটাকে দেখবো স্যার, আদার স্টুডেন্ট কিন্তু এইভাবে দেখবে না। যে আমি যদি সমুদ্রের সামনে একটা পলিথিন পড়া দেখি, আমার কিন্তু স্যার মনে হবে স্যার আমি পলিথিনটা ডাস্টবিনের সামনে গিয়ে রেখে আসি। কিন্তু অন্য একটা সাধারণ মানুষের কিন্তু এটা এইভাবে তারা চিন্তা করবে না। এই যে স্যার এই যে পয়েন্ট অফ ভিউটা স্যার, এই পয়েন্ট অফ ভিউটাই আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। আর জাতিগত ভাবে স্যার আমাদের শুধু আমরা মানে আমি পারি না স্যার, আমরা পারি সৃষ্টিকর্তার সাহায্যে। আমি একাই কোনো কিছু করতে পারি না, সবার সাপোর্ট লাগবে স্যার। ডেফিনেটলি। আচ্ছা, অপরচুনিটি বা সুযোগ যেটাকে আমরা বলি, এই সুযোগ কি আমরা সন্ধান করব, বা এই সুযোগ আমাদের কাছেই আসবে? মানে আমরা যেটাকে অনেক সময় লাক হিসেবে মনে করি, তো সুযোগ কি আমরা ফাইন্ড আউট করব, নাকি সুযোগের অপেক্ষা আমরা বসে থাকবো? কোনটা করব? স্যার যদি মানে ধর্মীয় ভাবে বা বাস্তব সাথে যদি মিক্স করে বলি, প্রথমেই মনে কথাটা আমি স্যার আপনাকে বলেছি, আপনি ভালো চাইলেও পাবেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে দিবেন, খারাপ চাইলেও আপনি পাবেন। শুধু ডিপেন্ড করবে আপনি কিভাবে চাইছেন। মানে সাথে যদি আমি এক্সাম্পলটা এইভাবে দিই, আহ আমি একজনকে বলছিলাম এই কথাটা, প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে 1 বস্তা টাকা দাও, আমার একটা লটারি লাগাই দাও, লটারি লাগাই দাও, আমি যেন একটা লটারি পাই, লটারি পাই। কিন্তু দুঃখের বিষয় তো ওই লোক লটারি কিনে, আচ্ছা। তো সে লটারি মানে আল্লাহ তাআলা তারা দেওয়ার জন্য বসে রয়েছে যে তুই লটারি পাবি, কিন্তু সে লটারি কিনে নেয়। তো আমার কাছে তার বিশ্বাস, যদি আমি লটারিটা কিনি, সে আমার দেওয়ার জন্য বসে রয়েছে, শুধু জাস্ট আমার একটু মানে সাধনা করতে হবে। মানে চাওয়ার মতো চাইলে তো সবই পাওয়া যায় স্যার। রাইট। খুব ফিলোসফিক্যাল কথা। চাওয়ার মতো চাইতে হবে, তার মানে জি স্যার। সন্ধান করতে হবে, তাই না? সন্ধান জি করা স্যার। মানে হচ্ছে প্রচেষ্টা করা, কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা, শ্রম দেওয়া। শুধু বসে থাকলে হবে না। কোন একটা অপরচুনিটি না আমার স্যার। কাছে আসবে বা আসলো, এরকমটা হবে না। এটা সৃষ্টিকর্তাও বলেনি যে তুমি রাইট বসে রাইট থাকো। স্যার। তোমাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সেই অপরচুনিটিটা তোমার কাছে আসবে। জি আচ্ছা, এরপরে একজন মানুষের জন্য স্বাধীনতা এটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিজনেস ওরিয়েন্টেড মানসিকতার চিন্তা ভাবনা করে, স্বাধীন পেশা গড়ার চেষ্টা করে। এই যে আপনি বললেন যে আপনি এখন শিখছেন, আপনার লার্নিং পিরিয়ড, আপনি সার্ভিস লাইফে আছেন, বাট আপনি এই
প্রফেশন থেকে বা প্রফেশনাল থেকে আপনি একদিন এন্টারপ্রেনার হবেন, বিজনেস করবেন, নিজের ব্যবসা দাঁড় করাবেন, এটার জন্য স্বাধীনতাটা কতটা প্রয়োজনীয় একজন ব্যবসায়ীর জন্য? ইন্ডিপেন্ডেন্টলি যে ডিসিশন মেকিং ক্যাপাসিটি, অর্থাৎ একজন মানুষ যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে চায়, বিশেষ করে বিজনেস পলিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে সে যদি অন্যের মুখাপেক্ষী হয় তাহলে অনেক সময় সেটা লেন্দি হতে পারে, ডিলেড হতে পারে। ডিলেড হওয়ার কারণে এখানে বড় ধরনের একটা অপরচুনিটি মিস হতে পারে, বা সেটা অনেক কস্টলি হতে পারে। আহ, সেই সমস্ত ক্ষেত্রে স্বাধীনতাটা বিজনেস পার্সনদের জন্য বা বিজনেস যারা এন্টারপ্রাইজ অপারেট করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমি স্বাধীন বলতে বোঝাচ্ছি যে তার ডিসিশন মেকিং এর স্বাধীনতা, অর্থাৎ সিদ্ধান্ত সে নিজে নিজে নিতে পারে কিনা আর কি, সে কি তার জি। বিজনেসের সিদ্ধান্ত অন্যের উপরে নির্ভরশীল কিনা, সেই স্বাধীনতাটা আহ, দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা স্যার, ডেফিনেটলি স্যার, ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট রোল। মানে এটা সব যদি একটা ব্যক্তি যদি সে তার লাইফে যদি ডিসিশন মেকিং যদি সে নিতে না পারে, তাহলে স্যার সেই সে ছেলে বলেন বা মেয়ে বলেন, এটা ছাড়া সেকেন্ড কোনো চয়েস নেই। এই স্বাধীনতাটা বলতে হচ্ছে যে আপনার অবশ্যই আপনার এখানে নট অনলি আপনি ইনভলভ, আপনার একটা ইনস্টিটিউশন ইনভলভ। এখানে ইনস্টিটিউশনে আপনার 5 জন লোক কাজ করে, তো তাদের সবার উপর চিন্তা করে আপনাকে ডিসিশনটা মেকিং করতে হবে। সো একটা যে ডিসিশন মেকিং করবো, নট অনলি এটা আমার আমার ভালো হবে এটা চিন্তা করলে হবে না, এটার উপরে ইম্প্যাক্ট কি আসবে এটা আমার চিন্তা করতে হবে। সো অ্যাজ এ লিডার হিসেবে যদি বলেন স্যার, লিডার হতে গেলে অবশ্যই বটম থেকে টপে কাজ করতে হবে। এবং একটা ব্যক্তি যদি বটম থেকে টপ পর্যন্ত কাজ করে আসে, সে ডেফিনেটলি স্যার ভালো লিডার হতে পারবে। এবং ভালো লিডার হতে গেলে আমি যেটা ফিল করি, সে বটম থেকে টপ পর্যন্ত কাজ করে আসলে সে অবশ্যই ভালো পারফেক্ট ডিসিশন নিতে পারবে। ওকে, আচ্ছা। যে জন্য স্যার বিজনেসের পূর্বে আমি স্যার এই যে জব করেই আস্তে আস্তে দেখতেছি যে রুট থেকে বটম পর্যন্ত জার্নিটা কি হতে পারে। ওকে, একটা জায়গায় আপনি বলছিলেন যে আপনারা বন্ধুরা মিলে, 4 জন বন্ধু মিলে আড্ডা দিতেন। তো সেই আড্ডার বিষয়বস্তু থাকতো সার্টেন, নির্দিষ্ট থাকতো, এবং কনস্ট্রাকটিভ তো বটেই। কোনো একটা জায়গায় আপনারা চার্জিং কিভাবে ট্রান্সফার করা যায় এটা নিয়ে আড্ডা দিচ্ছিলেন, কথা বলছিলেন, খুবই ক্রিয়েটিভ। এরপর কিছুদিন পরই সেটা আবার চায়না থেকে উদ্ভাবন হলো। তো এই যে আড্ডার বিষয়বস্তুটা, মানে আপনাদের মধ্যে যেমনটা ছিল, বর্তমান প্রজন্মের যারা আপনাদের ওই বয়সটায় যারা এখন আছে, তাদের আড্ডার বিষয়বস্তু অনেক ক্ষেত্রেই আমরা বলি যে ডিফারেন্ট। বিশেষ করে তারা অনেক সময় ইউজলেস টপিকে আলাপ আলোচনা করে। আহ, তো আপনাদের সময়ে যে আড্ডার বিষয়বস্তুটা ছিল বা বিষয়বস্তু থাকতো, সেটার সাথে বর্তমান সময়ের যারা আপনাদের ওই বয়সে যারা এখন আছে, তাদের আড্ডার বিষয়বস্তুর মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পান? স্যার বর্তমানে এখন যে মানে সিনারিটা যদি বলেন, প্রোডাক্টিভের চেয়ে মানুষের ধৈর্য সংখ্যা কম হয়ে গেছে। এই কারণে বর্তমান যারা জেএনজি জেনারেশন যেটাকে বলতে পারেন স্যার, এরা স্যার সবগুলো রিলসের ভিতরে ঢুকে গেছে। আর আমরা সহ জিনিসটা এটা আমাদের এফেক্ট করছে। আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এখন লং টাইমের ভিডিও দেখতে পছন্দ করি না, রিলস হলো শর্ট টাইম ভিডিও। সো আমাদের আস্তে আস্তে ধৈর্য শক্তিটা আমরাও নিজেরা কমায় ফেলছি। সো আমরা যদি সিনিয়র সিটিজেন হিসেবে যদি বা ইয়াং স্টেজ হিসেবে যদি চিন্তা করে দেখেন যে আমরাই আমাদের ধৈর্য কমায় ফেলছি, তাহলে জেনজিরা তো অল্পতেই তো আরো বেশি হাইপার হয়ে যাবে। সো আস্তে আস্তে জেনারেশনটা স্যার মানে এখান থেকেও স্যার অবশ্যই ডেভেলপ বেরোবে। কিন্তু বাংলাদেশের যদি আমি অবশ্যই আমার মাতৃভূমি, আমি চাবো আমার দেশ ভালো থাকুক। এবং নিউ জেনারেশন যদি স্যার ভালো কিছু করতে চায়, অবশ্যই স্যার আমাদের বটম থেকে স্যার শুরু করতে হবে। কারণ পড়াশোনার মান আপনি যদি লাস্ট 5-6 বছর দেখেন স্যার, আমাদের সময় পর্যন্ত পড়াশোনা ঠিক ছিল, এরপরে আসলে অটোপাস, এইসব কথাবার্তা আসলে বলাটা ঠিকও না। পড়াশোনার মানটা কিন্তু স্যার আগের মতো আর নাই। টিচারদেরকে আমাদের সময় যে একটা রেসপেক্ট ছিল, টিচার স্যার কত স্কুলে টিচারদের কাছে মাইর খাইছে, এখন তো টিচাররা গায়ে হাত তুলে না, মারারও পারমিশন নেই। তো জেনারেশনটা আপডেট হচ্ছে স্যার, সাথে সাথে যে ডেভেলপমেন্টটা হওয়া দরকার স্যার মনে হয় না স্যার আমাদের দেশে সেই ডেভেলপমেন্টটা হয়েছে। বাট হতে আশা করি, আমরা আশাবাদী সময়ের সাথে ডেভেলপ হবে। রাইট। আচ্ছা, মাত্র যেটা আপনি মেনশন করলেন যে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, যারা সিনিয়র
তাদের প্রতি সম্মান দেখানো, বিনয় বিনয় দেখানো বা বিনয়ী থাকা, এই বিষয়গুলো মেনটেন করতেন? আপনি তো করেনি, বাট আপনাদের জেনারেশনের যেহেতু আমাদের পড়ানোর সুযোগ হয়েছে, আমরা দেখতাম আপনারা যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতেন, এখনো করেন সেটা। তো সেটাতেও কি অনেকটা ঘাটতি বর্তমান সময়ে যারা বিশেষ করে জেনজির কথা বললেন, তাদের মধ্যে সেই জায়গায় কি আপনি ঘাটতি দেখেন? স্যার এরা অত্যন্ত সাহসী। ব্যাপারটা হচ্ছে এদের ভিতরে রক্তটা এতটাই পরিমাণ গরম এবং তাদের জীবনটা খুব সহজলভ্য। কারণ আমাদের সময় কিন্তু রেডিমেড মোবাইল ছিল না। এখন কিন্তু শিশু বাচ্চাদের খাবারের জন্য হাতে একটা ট্যাব থাকে। তো ব্যাপারটা কি হয়েছে, আমরা তাদেরকে আহ, আমরা জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ভিতরে একটা ভয় কাজ করতো, এটা করা যাবে কি যাবে না। তো ওই ডেসপারেটের জায়গা থেকে তাদেরকে আমরা প্রযুক্তির সহযোগিতায় তাদেরকে আমরা অনেক বেশি ফাস্ট করে দিছি। তো যেই কারণে এখন ব্যাপারটা বলা যায় যে ওয়ার্ডটা ভলগার ইজ দ্যান কেয়ার। তো এরা জিনিসটা মানে এরা কোনো কিছু করার আগে চিন্তা করে না যে করবো কি করবো না, যেটা আমাদের এখনো চিন্তা করতে হয় করবো কি করবো না, এরা করে ফেলছে। কারণ এদের কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা খুব সহজলভ্য এবং মোবাইলের ভিতরে পুরো পৃথিবীর সব আপ টু ডেট পাচ্ছি। আজকে আমেরিকার এই ছেলেটা কিভাবে লাইফ লিড করতেছে, কিন্তু আমাকে ওই লাইফ লিড করতে গেলে আমাকে কি পরিশ্রম করতে হবে ওইটা তারা চিন্তা করছে না। চিন্তা করছে এটা, ও ওইটা এইভাবে করছে তাহলে আমাকে এইভাবে করতে হবে। সেটা ভালো উপায় হোক আর খারাপ উপায় হোক, ওই যে বিবেকটা, মানে একটা জিনিস হয় কি খারাপ কাজ করতে করতে ওটা পরবর্তীতে খারাপ হিসেবে গণ্য হয় না, ইউজ টু হয়ে গেছে। তো এই জিনিসটা জেনারেশনের ভিতরে ওই জিনিসটা চলে আসছে যে প্রোডাক্টিভ আড্ডা দিব না নন প্রোডাক্টিভ আড্ডা দিব, এটা তাদের এখন ম্যাটার করে না। আচ্ছা। যেটা আমার কাছে ফিল মনে হয়, যেটা আমি লাস্ট এবার বাংলাদেশে গিয়ে দেখলাম, মানে ধানমন্ডি লেকের তো স্যার সেখানে তো পুরোনো অনেক স্মৃতি, হুম, সেই হুম। স্মৃতির জায়গায় বসলাম। তো বর্তমান যে জেনারেশনের যে স্টাইল, টকিং, এদের অ্যাক্টিভিটিস, মানে আমাদের সাথে স্যার আকাশ পাতাল ডিফারেন্ট। রাইট। তাহলে একটা হোল জেনারেশন তারা ডিফারেন্ট ভাবে চিন্তা করছে এবং জি, ডিফারেন্ট এবং ভাবে আমাদের তারা সময় লাইফ কিন্তু লিড স্যার করছে। খেলাধুলারও ব্যবস্থা ছিল এখানে, কিন্তু তাও নাই। সো ডে বাই ডে এরা মানে এরা আসলে ওই ফোনের উপরে বেস হয়ে গেছে। আরেকটা ব্যাপার যে শর্টকাটের কথা বললেন, অর্থাৎ কিভাবে খুব দ্রুত কোনো কিছু অ্যাচিভ করা যায় বা দ্রুত অর্থ উপার্জন করা যায়, দ্রুত পৌঁছানো যায় আর কি। মানে ধাপে ধাপে না গিয়ে আমি আম, নিচতলা থেকে একবারে কিভাবে, ভাই। হ্যাঁ, নিচতলা থেকে কিভাবে আমি তিনতলায় উঠতে পারি বা পাঁচতলায় উঠতে পারি, এরকম একটা ব্যাপার। তো সেটা কি আপনি দেখেন কিনা? স্যার এটা মানে প্রত্যেকটা মানুষই তো চিন্তা করে, আমিও স্যার চিন্তা করছি, কিন্তু স্যার এটার ফলপ্রসূ স্যার মানে লং টার্মের জন্য স্যার হয় না। সো কোনো কিছু স্যার করতে গেলে ডেফিনেটলি স্যার ধাপে ধাপেই করতে হবে। রাইট। ওকে। আর যদি শর্টকাট যেটা হয় তার শর্টকাট স্যার এটা লংজিভিলিটি কতখানি স্টে করবে স্যার, রিসার্চটা আমি এখন পর্যন্ত যদি বলি স্যার তেমন কোনো ভালো সুফল মনে হয় না, নাই। সাস্টেনেবল মানে হয় না। সাস্টেনেবিলিটি নাই। সাস্টেনেবিলিটি নাই, রাইট। আচ্ছা, এখন আরো কিছু বিষয় আলাপ করি। যেমন আপনি তো ট্যুরিজম ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করেছেন, দেশে দেশের বাইরে সব জায়গায়। পাশাপাশি লাস্ট যেটা আপনি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন। সবকিছু মিলিয়ে ট্যুরিজমের বর্তমান পৃথিবীতে ট্যুরিজমের স্কোপ, অপরচুনিটি কেমন? স্যার ট্যুরিজমের স্কোপ অপরচুনিটি অবশ্যই এখনো ভালো আছে, এবং বাইরের বিশ্বে ট্যুরিজম সাবজেক্টের আসলেই অনেক ডিমান্ড এবং অনেক ভ্যালু আছে। এবং আপনি যদি সাথে এটার সাথে আমরা যদি অ্যাড করি, আপনি যদি নিজেকে ওইভাবে ক্যাপাবল বানাতে পারেন স্যার, আপনার এখানে ট্যুরিজমে এমন একটা সেক্টর যেখানে আপনার কাছে ফিল হবে না যে রেসিডেন্ট আছে। সো এই জায়গাটার ভিতরে স্যার আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন। আমার মনে হচ্ছে স্যার এই সাবজেক্টে আমি পড়াশোনা করে আমি রিয়েলি ব্লেসড যে আমি আজকে হসপিটালিটি ম্যানেজমেন্টের কারণে আমি যে সেক্টরটায় আছি সেখানে আমার সব সেক্টরের মানুষের সাথে কথাবার্তা হয়, সব সেক্টরের মানুষকে আমি সার্ভ করতে পারি, এবং যেখানে আমার একটা সেকেন্ডের জন্য ফিল হয় না যে এখানে কোনো ভেদাভেদ আমি দেখেছি। ডেফিনেটলি। আরেকটা ব্যাপার, আমি যেহেতু আপনি বেশ কয়েকটা দেশ ঘোরার সুযোগ হয়েছে, তো এটা আমি কয়েকদিন আগে একরামকেও জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যে দেশের ট্যুরিজমের অবস্থা, ব্যবস্থাপনা, আমাদের যে ম্যানেজমেন্ট ট্যুরিজম কেন্দ্রিক,
উন্নত দেশের বা যেই সমস্ত দেশ আসলে ট্যুরিজম বেসড ইকোনমি, সেই সমস্ত দেশের সাথে ট্যুরিজমের যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে সেখানে কি কি আপনি ঘাটতি দেখেন এবং কি কি অপরচুনিটি খুঁজে পান মানে আমাদের দেশের প্রেক্ষাপটে? স্যার আমাদের দেশে মোটামুটি আমি যে কটা হট স্পট আছে ট্যুরিজম ঘোরার জন্য, বাংলাদেশের আমি সব জায়গায় কম বেশি ঘুরেছি। যে সব জায়গাগুলো ওয়েল নোন বলা চলে, সে কুয়াকাটা, কক্সবাজার, মানে আমাদের ওয়েল নোন যে কটা ট্যুরিজম স্পট আছে আমি বাংলাদেশের সব কটা জায়গায় ঘুরেছি কম বেশি। মনে হয় না কোনো জায়গায় মানে হট স্পট গুলো মানে বাদ দিয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমি এখানে কম্পারিজন করি, স্যার আমাদের ঘাটতি হচ্ছে আমাদের মূল্যবোধে। সবার প্রথম আমি আমার জাতিকে ব্লেমটা দিলাম, কারণ আমিও এই জাতির একটা প্রোডাক্ট। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ফার্স্ট অফ অল। এই কারণে যেমন আমি একটু আগে আপনাকে এক্সাম্পলটা বললাম যে স্যার আমরা সমুদ্রের পাড়ে গেলাম, একটা ম্যাঙ্গো ফুটিকা জুস খাচ্ছি, আস্তের পর টুকরাটা বেচের উপরে ফেলে দিলাম। হইতে পারে যে আমাদের স্যার, যেহেতু আমরা অতটা ওয়েল ডেভেলপ না, বাট আমরা ডেভেলপিং, হয়তো আমাদের ডাস্টবিন যেখানে 10টা থাকার কথা বিচার পারে সেখানে 3টা আছে। কিন্তু আমাদের যদি জনগণ ভালো হয়, জাপানের একটা মানুষ চুইংগাম খেয়ে সে যদি বাসের ভিতরে চুইংগামটা যদি সে থ্রো করার অপরচুনিটি না পায়, সে টিস্যু দিয়ে তার ব্যাগের ভিতরে রেখে দিচ্ছে। তো সেই যেটা আমি বললাম স্যার আমাদের মূল্যবোধ, স্যার আমরা যদি স্যার পরিবর্তন সবাই মিলে হই, আমাদের ট্যুরিজম ব্যাকগ্রাউন্ড স্যার স্ট্রং করতে সময় লাগবে না। কিন্তু আমার এখানে 3টা ডাস্টবিন আছে, আমি যদি ব্লেম দিয়ে বেড়াই যে আমার এখানে 10টা ডাস্টবিন দরকার ছিল, তাহলে আমি এই খোসাটা আমি ফ্লোরে না ফেলে ডাস্টবিনে ফেলতাম, এটা কোনো স্যার এক্সাম্পল হতে পারে না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। সবার প্রথম স্যার আমাদের ঠিক হতে হবে। আমরা যদি ঠিক হতে পারি, স্যার আমাদের ট্যুরিজম ডেফিনেটলি ওয়েল এস্টাবলিশড হবে, সম্মান হবে। বাইরের একটা ট্যুরিস্ট যখন দেশে আসে, তখন আমরা কক্সবাজারে কয়দিন আগে দেখলাম যে 20 টাকার চা 100 টাকায় বিক্রি করতেছে। হইতে পারে তাদের কাছে ওই 100 টাকাটা হয়তো $1, হয়তো তারা চিন্তা করতেছে এখানে তাদের দেশে তারা $2 দিয়ে কফিটা খাচ্ছে বা চাটা খাচ্ছে। কিন্তু আমরা একটা টুরিস্ট পেয়ে কি করলাম, আমরা আমাদের অরিজিনাল ফেসটা দেখাইলাম না, আমরা আরো উল্টা তার সাথে ঠকানোর মনোভাব রাখতেছি। একটা হোটেলের কাছে 500 টাকার সিট ভাড়া ফিক্সড রেটের জায়গায় তার কাছ থেকে আমি 1000 টাকা রাখতেছি। তার মানে কি আমরা ওয়েলকামিং না স্যার, আমাদের ওয়েলকাম করতে হবে। ওয়েলকামের সাথে সাথে আমাদের রোড গার্ড ধরলাম যে হচ্ছে যে স্যার সমস্যা ধরে নিলাম, হ্যাঁ কথার এক্সাম্পল, 12 মাসের ভিতরে 3বার হচ্ছে যে রোড খোদাই করা হয়, পানি ওয়াসার জন্য একবার, টেলিফোন টাকার জন্য একবার, বিদ্যুতের জন্য একবার, গ্যাসের জন্য একবার। তো আমরা পর্যটন কিভাবে আমরা অ্যাট্রাক্ট করবো? সো ওই যে স্যার বটমই সমস্যাটা। তো স্যার আমাদের মূল্যবোধ ঠিক করতে হবে স্যার। খুব সুন্দর এটা বলেছেন। আদৌ সম্ভব কিনা আই ডোন্ট নো, বাট এটাই স্যার মেন সমস্যা। খুবই সুন্দর বলেছেন এই জায়গাটায় যে আমাদের মানসিকতার যেই আহ, অসঙ্গতিগুলো রয়েছে এগুলোকে পরিবর্তন করতে হবে। আমরা ফরেনার দেখে তাদের কাছ থেকে যে ওভার প্রাইস করি প্রত্যেকটা জিনিসের, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি আমাদের আহ, ছোট সময় থেকে যেটা বললেন, আমরা যে আমাদের ট্র্যাশ গুলো বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছি, থ্রো অ্যাওয়ে করছি, এটা এটা শেখাতে হবে বাচ্চাদেরকে যে তোমরা আহ, নির্দিষ্ট জায়গায় ফেলো। যদি সেটা না পাও, যেমন বিনের কথা আপনি মেনশন করলেন, তাহলে তুমি বাসায় নিয়ে আসো, বাসায় যে বিন আছে সেখানে তুমি ফেলো, বা নির্দিষ্ট জায়গায় যেখানে আছে সেখানে গিয়ে ফেলো। এই সমস্ত শিক্ষাগুলো একদম প্রাইমারি লেভেল থেকে দিতে হবে, বাসা থেকে বা ফ্যামিলি থেকে দিতে হবে, প্রাইমারি এডুকেশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ডুস এবং ডোন্টস এগুলো ভালোভাবে বাচ্চাদের শেখাতে জি হবে। তো এগুলো খুবই জরুরি। এবং ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট, যেটা আপনি বললেন যে কিছু অসঙ্গতি এখানেও রয়েছে, যেমন বারবার রাস্তাঘাট মেরামত করা, এর ফলে রাস্তা অনেক সময় কাটা হয়। মেরামতের কাজে নানা নানা ডিপার্টমেন্টের মধ্যে একটা সমন্বয়হীনতা থাকে। এই বিষয়গুলো আমাদেরকে সমন্বয় করতে হবে আম, এই জায়গাটা ট্যুরিজমের ক্ষেত্রে। স্যার, আহ, রোড হলো এক্সাম্পল, ব্যাপারটা হচ্ছে আপনি আমাদের মানে টপ টু বটম সব জায়গার ভিতরেই সমস্যা আছে। আচ্ছা আচ্ছা। এবং এই সমস্যাটার কারণে স্যার আমরা জাতিগতভাবে পিছিয়ে আছি। হুম হুম। যদি আমরা সেখান থেকে স্যার পরিবর্তন হতে চাই, আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। রাইট রাইট। আমাদের মানসিকতার পরিবর্তনটা অত্যন্ত জরুরি। আচ্ছা, জি আরেকটা বিষয় আমি একটু মানে আপনার
আর মালয়েশিয়ার লেখাপড়া একটু ফিরে যাই, ইন্টারেস্টিং, যেহেতু আমি জি জানি সেটা একটু সবার সাথে শেয়ার করি, ইন্টারেস্টিং। যেমন মালয়েশিয়াতে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ওখানে আহ, বলা চলে, যেটা আমি জানি যে বলা চলে আপনি গার্লস ইউনিভার্সিটির মধ্যে একজন বয়, অনেক মেয়ের মধ্যে একজন ছেলে যিনি কিনা আপনার ব্যাচে বা আপনার সেশনে ছিলেন। তো সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করেন। স্যার, রিয়েলি স্যার, এই মানে আমি আমার লাইফে এত লজ্জা কখনো পাইনি। দুজন ছিলাম স্যার, আমি একা না। আচ্ছা আচ্ছা আমরা দুইজন বাংলাদেশি ছিলাম। এর ভিতরে হচ্ছে যে দুইজন ছেলে বাংলাদেশি, আরেকজন হচ্ছে যে মেয়ে বাংলাদেশি। আচ্ছা ছেলে বাংলাদেশি স্টুডেন্টের নাম ছিল হচ্ছে প্রসেনজিৎ, আর মেয়ের নাম ছিল হচ্ছে খাদিজা। এছাড়া স্যার পুরো ক্লাসে মোটামুটি ধরেন যে 40 জন স্টুডেন্ট হবে, 40 জনই স্যার মেয়ে। এবং মালয়েশিয়া আপনি জানেন যে স্যার এটাও মুসলিম প্র্যাকটিস একটা দেশ। এবং আমার ওই ইউনিভার্সিটিতে স্যার সবাই হিজাব করে, একদম মানে টপ টু বটম সবাই হিজাব করে। তো ছেলেদের তো স্যার আমাদের মানে নর্মালি তো স্যার যে নর্মাল ড্রেস আপ আমরা সেটা পরি। হুম হুম কিন্তু স্যার ক্লাসের ভিতরে সবসময় ম্যাডাম টিচার সব প্রত্যেকটি স্যার আমাকে আর প্রসেনজিৎকে, মানে দুইটা তো পা, সব মেয়েদের মাঝখানে নিয়ে বসে। আচ্ছা এবং স্যার মানে দিন শেষে মানে আমার এমন একটা সিচুয়েশন হয়েছে যে ওখানে আমার সার্ভাইভ করতে গেলে আমাকে শিখতে হবে। ওকে কারণ 40টা মেয়ের মাঝখানে যদি আমি ভুলভাল বকি, তো দিন শেষে মানে হাসি, তো হাসি স্যার, তার চেয়ে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। রাইট এখানে আমার বাংলাদেশের সম্মানটা যেমন হচ্ছে বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সাথে আমি কি শিক্ষা শিখে আসছি যে বিদেশে পড়াশোনা করতে, যে আমি ওখানে কি রোল প্লে করবে। তো আমি স্যার করতাম কি স্যার, আমার মনে আছে যেই চ্যাপ্টার টিচার পড়াবে নেক্সট, মানে সবসময় তো বলতো যে কালকে এটা পড়াবে। তো স্যার টিচার যেটা পড়াবে স্যার, আপনি বিশ্বাস করেন টিচার পড়ানোর আগে স্যার আমি ওই চ্যাপ্টার পড়ে যেতাম, মানে বেসিক ওই চ্যাপ্টারে সব কনসেপ্ট আমি স্যার মুখস্থ করে যেতাম। আচ্ছা যে টিচার আমি জানি মাস্ট আমার প্রশ্ন দিতে জিজ্ঞাসা করবে, যে সবার প্রথমে স্যার আমাদের দিয়ে শুরু করবে আর প্রশ্ন দিতে দিয়ে শেষ করবে, এরপরে কিন্তু সব মেয়েদের ধরে। বাট আমাদের দুইজন কিন্তু স্যার কম্পালসারি স্যার, মানে কোনো মাপ নেই যে কোশ্চেনের অ্যান্সার দিতেই হবে। এবং আল্লাহর রহমতে স্যার কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে সক্ষম থাকতাম এবং ভালো বাসতো স্যার। টিচাররা অনেক হেল্পফুল ছিল, হুম হুম তারা সম্মানের সহিত স্যার অনেক অনেক টেক কেয়ার করছে স্যার, অনেক টেক কেয়ার করছে। আমি মালয়েশিয়ার আমার যে সুপারভাইজার ছিল, হুম তারে আমি এত বিরক্ত করছি আর সে আমার উপরে এত বিরক্ত। এরপরও স্যার অবশেষে সে মানে আপনাকে তো বলছিলাম স্যার, সে না পারতে আমার এতটা সর্বোচ্চ হেল্প করছে যে তুমি পাস করে যাও গা। মানে আমি তারে এত জ্বালান জ্বালাইছি যে আমার মনে হয় না যে কোন স্টুডেন্ট মানে সুপারভাইজারকে এত ডিস্টার্ব করে। বাট আমি হিউজ ডিস্টার্ব করছি আসলে। এটা স্টুডেন্টরা টিচারকে কখনো কোশ্চেন মানে পড়াশোনার ব্যাপারে হেল্প চাইলে এটা ডিস্টার্ব ওয়ার্ডটা বলবে ঠিক না। ব্যাপারটা হচ্ছে মানে আমি অনেক দূর অনেক ভাবে টিচারদের কাছে নক করতাম যে ম্যাম আই নিড ইউর হেল্প, আমি এটা বুঝতেছি না স্যার, সব স্বীকার করতে আমি পারতেছি না, আমি বুঝতেছি না। এটা এই স্যারেন্ডার তো স্যার এখানে কোনো লজ্জার কিছু নাই। টিচারের হুম কাছ হুম থেকে হুম স্টুডেন্ট শিখবে, এটাই তো দিন শেষে হুম ট্রুথ। হুম 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 তো আমি স্যার এইভাবে টিচারকে অনেকভাবেই মানে টিচারের কাছ থেকে অনেকভাবে প্রাইভেট সেশন নিয়েছি। আচ্ছা তো টিচার আমাকে অনেকভাবে হেল্প করছে স্যার। আচ্ছা, আমি এই জায়গাটা জাস্ট অ্যাজ অ্যান একাডেমিক হিসেবে একটা জিনিস শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে কি, একজন শিক্ষক, তিনি সবসময় তার একটা আশা থাকে। সেই আশাটা কি, যে তার কাছে স্টুডেন্টরা আসুক, বারবার আসুক, বারবার তাকে বিরক্ত করুক, তাকে ফোন করুক, তার সাথে কথা বলুক। এটাই আসলে একজন টিচার এক্সপেক্ট করে। যেমন একজন ফিশারম্যান সবসময় এক্সপেক্ট করে যে সে যখনই জাল ফেলবে তখনই মাছ উঠবে। তো একজন একজন টিচার সবসময় বসে থাকে কখন তার একজন ছাত্র, কখন তার একজন শিক্ষার্থী তাকে নক করবে, এটার জন্য সে সবসময় জি রেডি। হ্যাঁ, রেডি টু জি সার্ভ। টিচিং প্রফেশনটা এরকমই, অল টাইম অন ডিউটি, অল টাইম অন জি ডিউটি। স্যার, তারা এটা সবসময় চায় যে জি তার স্যার, শিক্ষার্থী কথায় কখনো আটকে গেলে যাতে ইনস্ট্যান্টলি তাকে স্মরণ করে, তাকে যোগাযোগ করে। এতেই তিনি খুশি, অনেক আনন্দিত হন। তো ওই যেটা আপনি বললেন যে কথা সত্যি স্যার। বিরক্ত হওয়া, এটা প্রকৃত শিক্ষক যারা কখনোই বিরক্ত তো হয় না, বরং তারা অনেক আনন্দিত হয়। হ্যাঁ, যখন জি স্যার, স্টুডেন্টরা ফোন করে একজন শিক্ষককে, সে অনেক অনেক আনন্দিত হয়। মানে তার কাছে ওইটাই একটা আকাঙ্ক্ষিত একটা ব্যাপার, যে আমার ছাত্র আমাকে স্মরণ করেছে, আমার একজন শিক্ষার্থী আমাকে স্মরণ করেছে। হ্যাঁ, তার কাছে কখনোই এটা বিরক্তিকর মনে হয় না। এটা মানে আমার স্যার আমি এটার সাথে আন্ডারস্ট্যান্ডিং। আপনার একমত।
এটা আমি একমত এই কারণে বলবো স্যার, আমি এই মালয়েশিয়ার এই কথার সাথে আমি আপনাকে উত্তরটা দিই। আমার মনে আছে ক্লিন, আমি রাত 9টা 10টার সময় টিচারকে টেক্সট করতাম যে এখানে এই রেফারেন্সটা অ্যাড করবো কিনা। সে আমার, আমি ড্যাম শিওর প্রতিদিনই দেখতাম, কারণ তার সাথে তো আমার মানে কন্টিনিউয়াস একটা থিসিস করতে গেলে স্যার টেক্সটের সাথে টেক্সট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এটা এইভাবে না, সে আবার রিকারেকশন দিচ্ছে, কারেকশনের উপর কারেকশন দিচ্ছে। স্যার সে আমাকে রিপ্লাই দিত ভোর 5টার সময়, ওকে। মানে আমি রাতে তাকে টেক্সট করতাম, হুম হুম সে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে সে আমাকে রিপ্লাইটা দিয়ে তারপরে সে তার অফিসে গেছে। সো দ্যাট মিনস আমি ওইটি এই কথাটাই বললাম যে স্যার, যে সে আমাকে কিন্তু প্রায়োরিটাইজ করছে এবং সে মানে প্রায়োরিটি দিছে দেখে সে নামাজটা পড়ে আমার সে কারেকশনের ফিডব্যাক দিছে, দিয়ে তারপর সে অফিসে গেছে। হুম তো এই জায়গা থেকে আমি স্যার খুবই ব্লেসড। এবং টিচাররা এত ভালো ছিল মালয়েশিয়ায়, ইউকে টিচাররাও ভালো স্যার, কিন্তু মালয়েশিয়ার টিচারদের ভিতরে স্যার আমাদের যে এশিয়ান একটা অ্যাটাচমেন্ট, যে হুম 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 ছাত্র এবং শিক্ষকের যে ভালোবাসা, হুম এই ব্যাপারটা স্যার আমি পাইছি। রাইট। আচ্ছা, এখন একটু আসি আপনার একদম পরিবারের, মানে কোর ফ্যামিলি। আপনার জি ফ্যামিলিতে কে কে আছেন একটু আমাদেরকে শেয়ার করেন, বলেন যে কে কে স্যার, আমার আছে। ফ্যামিলিতে আমার বাবা আছে, বাবা বিজনেস করে, আর মা হাউস ওয়াইফ। আমার একটা ছোট ভাই আছে। আমি তো স্যার ইউকে তে থাকি। আমার ছোট ভাই গত পরশুদিন সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছে ফার্মাসিস্টের উপরে। তার বিয়ে হয়েছে নভেম্বরের 15 তারিখে। হুম বাংলাদেশে তখন যাই। আপনিও স্যার ইনভাইটেড ছিলেন, বগুড়াতে আপনার সাথে দেখা হয়েছে, কিন্তু আমি এক্সট্রিমলি সরি যে স্যার নো নো আপনার নো, পিকচার তোলা হয়নি। ইটস অ্যাবসলিউটলি রাশিকে ছিলাম, আমি এক্সট্রিমলি সরি, কথাটা আবারও মেনশন করলাম এখানে। অ্যাবসলিউটলি ফাইন। তো ও হচ্ছে গত পরশুদিন হচ্ছে অস্ট্রেলিয়াতে মেলবোর্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। তো নতুন লাইফ লিড শুরু করলো, ওয়াইফ নিয়ে গিয়েছে। হুম এখন ওর নতুন জীবনটাও একটা সাকসেস পূর্ণ জীবন হোক, হুম এই হুম দুবাই ওর জন্য রইলো। হুম এর আগেও বেক্সিমকোতে জব করতো, বেক্সিমকোতে জব কুইট করেছে এই মাসের 25 তারিখে, ফেব্রুয়ারি। হুম হুম এখন বর্তমানে আইডেন্টিটি খুঁজতেছে নতুন শহরে, নতুন যাত্রার জার্নিতে। হুম হুম। ওর জন্য স্যার দোয়া রইল, হ্যাঁ, অবশ্যই। সবাই দোয়া করবেন। ডেফিনেটলি। তো এখন আমি একটু আসি, আপনি তো বরিশাল থেকে আপনার শৈশব শুরু হয়েছে। সেই শৈশবের মজার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন, বা আপনার শৈশবটা কেমন ছিল? শৈশব কৈশোর আমি বলবো, কারণ আপনি তো ইন্টারমিডিয়েটও এখানে পড়াশোনা করেছেন অমৃতলাল দিতে, রাইট? জি জি ওকে ওকে। তো আপনার তো নানা স্মৃতি আছে। আর বরিশালের একটা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এবং নদীমাতৃক একটা এরিয়া। এবং আপনি তো নদীর তীরের একজন মানুষ, তাই না? কীর্তনখোলা নদীর তীরের একজন জি মানুষ। স্যার। আম, সেই জায়গা থেকে একটু বলেন ওভারঅল আপনার শৈশবটা কেমন ছিল? স্যার বরিশাল আসলে খুব সুন্দর একটা জায়গা। আমি যদি বলি বরিশালের টেস্ট অন্য কোথাও হবে না। হুম যেমন সুন্দর, ছোটর ভিতরে যেমন গুছানো, এবং আসলে বরিশাল খুব সুন্দর। আর যদি শৈশবের কথা বললেন স্যার, আমি বাবা মার খুব প্রোটেক্টেড একজন সন্তান ছিলাম। আমাকে ঘর থেকে বের হতে দিত না ক্লাস 9 পর্যন্ত। স্কুল টু বাসা, বাসা টু স্কুল এবং টিচার, মাঝখানে যে টাইম সেটা হচ্ছে টাইম মানে টিচারের সাথে পড়াশোনা, বাসায় টিউটর টিচার পড়াইতো। 9 এর পরে স্যার আমি ঘর থেকে বের হয়েছি। ঘর থেকে বের হয়ে বন্ধু বান্ধব মানে রোড দেখা শুরু করলাম, মানে জীবনটাকে চেনার হুম 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 শুরু করলাম যে না এইভাবেও লাইফ লিড হয়। তখন বরিশালে আসলে 30 গুডাউনে অনেক সুন্দর স্মৃতি মধুর মোমেন্ট আছে, মেমোরেবল। তারপর হচ্ছে কীর্তনখোলা নদীর পাড়ে, হুম তারপর হচ্ছে যে আমাদের জায়গাটার নাম ভুলে গেলাম। আমি কুয়াকাটা তো স্যার আমার অনেক পছন্দের জায়গা, হুম কুয়াকাটা হুম অনেকবার গেছি। তাও আমি কুয়াকাটা যেতে যেতে স্যার আমার ফ্যামিলি ছাড়া মানে একা যদি বলি, আমার মনে হয় ম্যাট্রিকের পরে আমি গেছি, আচ্ছা। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে। আর এখান থেকে স্যার সবকিছু ওভারঅল সুন্দরই ছিল। হুম ভালো একটা অ্যাটাচমেন্ট পেয়েছি, টিচাররা সবাই সাপোর্টিভ ছিল। হুম হুম। ইটস কোয়াইট গুড, নাইস এক্সপিরিয়েন্স। আপনার ইন্সপিরেশন কি, বা ইন্সপিরেশন কারা? স্যার এখন বর্তমানে বিজনেস আইকন তো বলতে গেলে পৃথিবীর এখন লিড করতেছে এলন মাস্ক, হুম এটা হুম আমরা সবাই জানি। হুম হুম আর সেকেন্ড যদি বলি, আমাদের আলিবাবার যে জ্যাকমা। ইয়ে আছে, জ্যাকমা। জ্যাকমা আছে, তাকেও আমার খুব ভালো লাগে, কারণ হুম তার যে ওয়ে অফ প্যাটার্ন এবং স্টাইল, হুম হুম মানে আসলে জীবনের এই স্টেজে এসেও যে একসাথে সাকসেস হওয়া যায়। মানে আমি পজিটিভ দুইটা, নেগেটিভ দুটাই দিলাম। হুম যে হুম
একটা শেষ বয়সে এসেও কিছু করা যায়, আবার শুরু থেকেও কিছু করা যায়। তো আমার তার স্টাইলও খুব ভালো লাগে। হুম হুম হুম। আমাদের দেশের কেউ আছে এরকম? বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের প্রাণ গ্রুপের চেয়ারম্যানকে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তার সাথে আমি মোটামুটি প্রাইভেট অনেকগুলা মিটিং এ আমি হুম হুম আহ, হাসান খান স্যার, হুম তার হুম সাথে আমি অনেকগুলা মিটিং এ এজ এ পার্ট অফ মেম্বার ছিলাম। হুম হুম তার যে ব্রেন, তার যে আইডিয়া, হুম হুম ইজ ভেরি ভেরি ক্যাপাবল গাই। হুম হুম বাংলাদেশে আসলে তার মতো ট্যালেন্টেড পার্সন হয়তো আছে, কিন্তু এরা সবসময় না মানে খুব ফিল্ডে থাকার চেষ্টা করে না, এরা নিজেরা ঢেকে রাখে। হুম হুম আপনি খেয়াল করে দেখবেন তারা এত নিউজেও আসে না, এত টপিকও নাই, কোনো হুম হুম ধরনের রাজনীতিতেও নাই, এরা এদের মতো করে সাইলেন্টলি ব্যবসা করে যাচ্ছে, হুম হুম যা বাংলাদেশের মানুষ তাদের সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। তারা হুম ইন্টারন্যাশনাল মার্কেট লাইফ মানে লিড করতেছে, হুম কিন্তু বাংলাদেশের মানুষের তেমন কোনো আইডিয়াই। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি মানে এই জায়গাটা বললাম যে তাকে আমার খুব মানে আমার রেসপেক্টের একজন জায়গায় রয়েছে। আচ্ছা। কারণ মোটামুটি 148টা দেশে সে ব্যবসা করে যাচ্ছে, হুম হুম এবং মোটামুটি তার 4,000 থেকে 5,000 প্রোডাক্ট সে সেল করে, হুম হুম এক্সপোর্ট করে। তো দ্যাট মিনস মানে হিউজ একটা অ্যামাউন্ট। হুম 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 সো 180টা দেশে বিজনেস করা তো এটা চারটিখানি ব্যাপার না। রাইট। এবং সে যথেষ্ট ট্রেন্ডি, এবং ওই যে বললাম স্যার মাত্র যে ইলিশ মাছ চাষ করার টেকনোলজি, তারা রিসোর্স খুঁজতেছে, হুম হুম অলরেডি প্রজেক্ট চলতেছে। হুম হুম। আচ্ছা, আপনি তো খুবই টপ লেভেলের বা খুবই রিচ পিপলদের সাথে মেশার সুযোগ হয়েছে, আবার খুবই আহ, আমি বলবো যে ইন টার্মস অফ ইকোনমিক কন্ডিশন খুব লোয়ার লেভেলের মানুষদের সাথে আপনি চলাফেরা করেছেন। সেক্ষেত্রে যারা খুব রিচ তাদের মানসিকতার মধ্যে আপনি আম, কি পার্থক্য দেখেন? একজন খুবই নিচের লেভেলের মানুষ ইন টার্মস অফ মানি আমি বলছি, আর একজন খুবই হাইলি রিচ পিপল, তাদের মধ্যে পার্থক্যটা কি? বেসিক কোন জায়গায় পার্থক্য? স্যার বেসিক পার্থক্য যদি মানসিকতার একটা জিনিস বলেন, প্রাণের মতো না বৃহৎ কোম্পানির ওনার হতে পারেননি, না ওনাকেও তো একটা না, ফেজ পার হয়ে ওই জায়গায় যেতে হয়েছে। আর জি জি। তো সেক্ষেত্রে তার কোন গুণের কারণে তিনি ওই জায়গায় পৌঁছালেন? এটা কি আপনার কোনো অবজারভেশন আছে? স্যার আমার কাছে মনে হয় যে স্যার এই যে মার্কেট রিলেশন, পাবলিক রিলেশন, এন্ড ইন্ট্রোভার্ট হতে পারে, এক্সট্রোভার্ট হতে পারে। সমাজের গ্রহণযোগ্যতা আপনি আপনার নিজেরটা যদি রেডি করতে পারেন হুম এবং গ্রহণযোগ্যতার সাথে কথা দিয়ে যদি কথা রাখতে পারেন, মার্কেটে ডেফিনেটলি আপনি 100% সাকসেস অ্যাচিভমেন্ট করতে পারবেন। ওকে। এরপরে আমি যেটা জানতে চাই যে হোয়াট ইজ ইয়োর ফিলসফি? আপনার লাইফের ফিলসফি কি? কি দর্শন আছে? আপনি কি ভাবেন? মানে জীবনটা আসলে কি আপনার কাছে? স্যার আমার কাছে জীবনটা বলতে আহ, এখন যেটা আমি ফিল করি, আমি তার নামটা ভুলে গেছি, যে 25 বছর বয়সেও মৃত্যু হয় কিন্তু 75 বছর বয়সে দাফন করা হয় না। হুম হুম ওয়াটার মানে এরকম ছিল যে স্যার অ্যাচিভমেন্টের তো আর আসলে শেষ নাই। No. তো দিন শেষে 9টা 5টার লাইফে আবার ঢুকে আটকে গেছি স্যার। হুম হুম তো এই 9টা 5টার লাইফ থেকে বেরোতে চাচ্ছি, বের হয়ে নিজে নিজে কিছু করার যে স্বাধীন যে ব্যাপারটা বলছেন, হুম যে নতুন কিছু বাউন্ডারি স্যার লাইফের নালা টেস্ট খুঁজে পাই না আমি হুম আবার। কিছুদিন পর পর স্যার যদি জাম্প না দিই স্যার ভালো লাগে না। হুম তো মানে এখন স্যার আমার কাছে লাইফটা একটু স্টাক হয়ে আছে। হুম সো এখন পর্যন্ত নেক্সট আমি ফার্দার কোনো ডেস্টিনেশন রেডি করিনি, হুম হুম বাট ভেরি সুন রেডি করবো স্যার। ওকে। যে নতুন একটা টেস্টের সন্ধানে খুঁজতেছি, বা টেস্ট এখনো ফিক্সড করা হয়নি। হুম হুম অবশ্যই তো ফিক্সড হলে জানাবো। মা বাবা যাকে দিয়ে পৃথিবী দেখেছি, তাদেরকে অবশ্যই সেবা যত্নতা করা, হুম হুম তাদেরকে কখনো মনে হাত না করা, যতটুকু সম্ভব তাদের সুখে রাখাটাই হচ্ছে এন্ড অফ দ্য ডে এজ এ ভালো সন্তান, ভালো মানুষ হিসেবে আমি মনে করি। হুম এবং আমার আশেপাশে আমার দ্বারা কেউ হাত না হলো, হুম হুম আমি কারো ক্ষতি করলাম না, আমার দ্বারা সমাজের কোনো সমস্যা হলো না, একজন সাধারণ মানুষ হিসেবে স্যার পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে হয়তো একদিন চলে যাবো। রাইট, অ্যাবসলিউটলি রাইট। বর্তমান যে প্রজন্মটা আছে, আপনার যারা ইয়াং কাজিনস বা যারা আছে সমসাময়িক বয়সী যারা আছে, তাদের জন্য আপনার কি পরামর্শ আছে বা আপনি তাদেরকে কি সাজেস্ট করতে চান? যেটা আপনার এই যে অভিজ্ঞতা, দেশ থেকে দেশে নানা কাজের সাথে যুক্ত হওয়া, নিজেকে ইনভলভ করা, স্ট্রাগল করা, আহ, এই অভিজ্ঞতার আলোকে তাদেরকে আপনি কি সাজেস্ট করতে চান? স্যার আমি একটা জিনিসই বলতে চাই,
অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কিছু নেই, কিন্তু পড়াশোনার সাথে সাথে পাশাপাশি ছোট বয়স থেকেই কোনো না কোনো কিছু করতে হবে। সে যে কোনো কাজ হতে পারে, সে চাকরিও হতে পারে, সে ব্যবসাও হতে পারে, বা কোনো কিছু প্রোডাক্টিভ কিছু করা উচিত। সাথে যেন মানুষ, আমরা স্টুডেন্ট বয়স থেকেই টাকার মূল্যটা বুঝতে পারি, বাবা মার উপর যেন রিলায়েবল না থাকে। হুম হুম তাহলে হবে কি, আমার বাস্তব নলেজও জ্ঞান বাড়বে, পড়াশোনার জ্ঞানও বাড়বে, হুম এবং আমি বিশ্বাস করি যে ডেভেলপ হতে বেশি সময় লাগবে না। কারণ আমাদের দেশের মেইন যে প্রবলেম, স্যার, আমাদের দেশের একটা ছেলের মাস্টার্স কমপ্লিট করতে করতে 26 বছর লেগে যায়, হুম হিসাব যেটা বলে, বা 25 বছর লেগে যায়। হুম তা 25 বছর পরে তার 1-2 বছর লাগে চাকরি খুঁজে বের করতে, 27 বছর হয়ে গেল, চাকরি একটা খুঁজে পাইলো, এরপরে বাবা মা পরিবার থেকে বিয়ে করে দেয়, হয়ে গেল 29 বছর, হুম অলরেডি তার লাইফ শেষ। তো সে ওই বিয়ে করার পরে কিন্তু সে স্টাক হয়ে গেল, সে যে নতুন করে জীবনে আর কোনো জান দিবে সে আর পারবে না, আটকায় গেল লাইফটা ওই 9টা বছরের ভিতরে। যে 25 বছরে মৃত্যু হয়ে গেছে, কিন্তু 75 বছর বয়সে কেউ দাফন করবে না। হুম তার জীবনের আর কোনো গোল থাকবে না, ওই অফিসে যাবে, বসের টার্গেট ফিল আপ করবে, বাসায় আসবে, ঘুমাবে, রিপিট অ্যান্ড রিপিট এগেইন সেম লাইফ। হুম হুম সো এর জন্যই যে ছোট থেকে পড়াশোনার সাথে সাথে কিছু করা উচিত। সেটা ইন্টারের পরেও হতে পারে, হ্যাঁ, ইন্টারের পরে একটা প্রাপ্তবয়স্ক টাইম শুরু হয়ে যায়, হুম হুম যেটা অনার্স লেভেল বা ব্যাচেলার লেভেলে হতে পারে। হুম যে পাশাপাশি কিছু করা উচিত, এবং যারা বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে, তাদেরকেও স্টুডেন্ট যে পার্ট টাইম একটা জবের অপরচুনিটি করে দেওয়া উচিত, যেটা আমি মনে করি যে এটা সময়ের সাথে এখন খুব ভেরি হুম হুম লাইক ডিমান্ডিং হওয়া উচিত, যে স্টুডেন্টরা পার্ট টাইম জব করবে। হুম তাহলে এই জিনিসটা মানে আমাদের দেশের সাথে ডেভেলপিং যে ব্যাপারটা, হুম হুম আমার মনে হয় যে একটু আরো বেশি ভালো হবে হুম হুম সবার জন্য। রাইট। আচ্ছা, এখন আপনি তো তিনটা দেশ মোটামুটি, আপনার নিজের দেশ বাংলাদেশ, আপনি মালয়েশিয়াতে থাকলেন, ইউকে তে আছেন। এই তিনটা দেশের মধ্যে আপনি কি ধরনের সিমিলারিটিস খুঁজে পান আর কি ধরনের ডিসিমিলারিটিস খুঁজে পান? স্যার, যদি বাংলাদেশের কথা বলি, আমাদের দেশের জনগণ আমরা সবাই আন্তরিক। আমাদের দেশের জনগণের আসলে আন্তরিকতার এখানে কোনো ত্রুটি নেই। একটু ভালো ব্যবহার, একটু মিষ্টি কথা কিছু বললেই আমরা কিন্তু যে কোনো কিছু আমাদের দেশের জনগণের কাছ থেকে পেতে পারি। হুম হুম মালয়েশিয়ার মানুষজন স্যার ঠিক এরকমই হসপিটালিটি ম্যানেজমেন্ট, হুম মানে এরা সবাই হসপিটাল ম্যানেজমেন্ট। মালয়েশিয়া দেশটা কিন্তু স্যার টুরিস্ট বেস। হুম তো এদের ভিতরে না স্টিকের ভিতরে গাথা আছে যে আসবে তাকে ওয়েলকাম করি। হুম হুম তো ওখানে স্যার আমি খুব মানে ভালো একটা পজিটিভ এক্সপিরিয়েন্স হুম ওখানে স্যার পেয়ে আসছে। আর সাথে যদি ইউকে বলি, স্যার ইজ ভেরি রাশ, এভরিওয়ান ইজ বিজি হুম দেয়ার লাইফ। হুম হুম এখানে স্যার ওয়েলকাম, মানে এখানে প্রত্যেকটা জিনিস চলতেছে স্যার, মানে ইটস লাইক প্রোডাক্টিভ, হুম মানে কোনো ইমোশনের জায়গা নেই। হুম দেয়ার ইজ নো ইমোশন, আমার পাশে কে কি করতেছে, নো ওয়ান কেয়ার। হুম আপনি আপনার মতো চলে যাচ্ছেন, আপনার প্রত্যেকের সারাউন্ডিং বর্ডারের ভিতরে আছে, হুম হুম যে যার লাইফ নিয়ে বিজি। হুম 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 আচ্ছা কিন্তু মালয়েশিয়ার ভিতরে এশিয়ার এই ব্যাপারটা ছিল, কিন্তু ইউকে তো স্যার নাই। আচ্ছা যতই মাল্টি কালচার হয়ে থাকুক, কিন্তু এরপরও স্যার এই মাল্টি কালচারের ভিড়ে সবাই সবারই নিয়ে বিজি। হুম 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 মাত্র যেটা আপনি মেনশন করলেন যে ইমোশন, এই যে এশিয়ান কান্ট্রিজ, অথবা আমি আরেকটু মোর প্রিসাইজলি বলতে পারি যে সাবকন্টিনেন্টাল কান্ট্রিজ গুলোতে এখানকার মানুষের বোধহয় ইমোশনস অনেক বেশি। আমি যদি কম্পেয়ার করি উইথ ইউরোপ অর আমেরিকান কান্ট্রিজ, এই সমস্ত যেই মানুষরা আছে, বিশেষ করে যেটা আপনি মাত্রই বললেন, ইউকের কথা বললেন, তো ইউকে তো একটা ইউরোপের একটা পার্ট, সেক্ষেত্রে এই দেশের মানুষজন সেলফ ওরিয়েন্টেড সেরকম। আর আমাদের এই সাবকন্টিনেন্টের যে সমস্ত দেশগুলো আছে, এখানকার মানুষরা অনেক অনেক বেশি ইমোশনাল, যে কোনো বিষয় আহ, খুব খুব ইমোশন শো করে। তো এই ইমোশনটা কি পজিটিভ অর ইটস নেগেটিভ? ধরেন আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটা দল আর কি। তো আমাদের এই এশিয়ান দেশগুলো বিশেষ করে আমরা তো ওভাবে ফুটবলের প্রতি আমাদের আকর্ষণ আছে ঠিক, বাট আমরা তো বিশ্বকাপ খেলি না। হ্যাঁ, তো জি, দেখা যায় যখন ফুটবল বিশ্বকাপ আসে তখন আমরা দুইটা ভাগে ভাগ হয়ে যাই। কেউ ব্রাজিলের জি, পক্ষে থাকি, কেউ আর্জেন্টিনার পক্ষে এবার থাকি। আর্জেন্টিনা।
হ্যাঁ, তো এটা জি নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে অনেক সময়, ঝগড়াঝাটি মারামারি, দুই পক্ষের মধ্যে একটা দাঙ্গা লেগে যায়, এরকম অনেক হ্যাঁ, সময় ক্লাস থাকে, জি হয় জি হয় হ্যাঁ, এরকম হয়, পরিবারের মধ্যেও হয়। পরিবারের মধ্যেও দেখা জি যায় যে 5 জন 6 জন সদস্য থাকলে 2 জন একদিকে, জি 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 4 জন একদিকে, বা 3 জন একদিকে, 3 জন একদিকে, এরকম হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের একই মধ্যে ছাদের ভিতরে তিনটা ফ্ল্যাট। তিনটা quite interesting. So it's out of emotions, all জি emotions we show. তো সেক্ষেত্রে মানে আমরা খুব ইমোশনাল, বাট আপনি যে ইউকের কথা বললেন, জি বা অস্ট্রেলিয়া, ইভেন আমেরিকার কথা আমি বললাম, এই সমস্ত দেশের মানুষ তো এরকম না। আহ, ওই যে না অস্ট্রেলিয়া তো বেশ কয়েকবার, মানে আমরা যখন একটু ইয়াং বয়স, সেই সময়টা অস্ট্রেলিয়া বেশ কয়েকবার একটানা চ্যাম্পিয়ন হলো ক্রিকেট বিশ্বকাপ। জি 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 রিকি পন্টিং এর সময়, তারও আগে একবার, তারপরে আরেকবার। তো আম, তখন অস্ট্রেলিয়া যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, অস্ট্রেলিয়ার মানুষ তখন ঘুমাচ্ছিল যখন ফাইনাল ম্যাচ চলে। বিষয়টা এরকম, জি বাট আমরা যদি কখনো ওয়ার্ল্ড কাপ জিতি, তাহলে আমরা তো মনে হয় যে 1 মাস ধরে এটার উদযাপন করবো, বা 1 মাস ধরে নির্ঘুম থাকবে। বিষয়টা এরকম, মানে জি আমাদের ইমোশনটা কোন লেভেলের, এত ইমোশন থাকার দরকার আছে আমাদের? কি একটু রিয়েলিস্টিক থাকাটা উচিত না? স্যার, আসলে আমাদের অবশ্যই রিয়েলিস্টিক থাকা দরকার স্যার। এই ইমোশনটা আসলে যদি আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করেন, তাহলে স্যার আমরা অনেকটা পিছিয়ে আছি। এই ইমোশনটা থাকার কোনো দরকার নেই স্যার। আচ্ছা। আমার মনে হয় না যে প্রয়োজন আছে। হুম কিন্তু হ্যাঁ, ইমোশনটা ফ্যামিলির সাথে ডিফারেন্ট পার্ট। হুম কিন্তু ফ্যামিলির ইমোশন আর হচ্ছে বাস্তব জীবনের ইমোশন দুই জিনিস। হুম যেমন আমরা যদি বাংলাদেশে এখনো যদি যাই, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরে যাচ্ছি, হুম চায়ের দোকানদার কিন্তু এর কাছে কিন্তু পুরো বাংলাদেশের সব ধরনের নিউজ পাবে, সব ধরনের সলিউশন তার কাছে, সে কিন্তু জানে। ট্রু। কিন্তু সে কিন্তু চায়ের দোকান করতেছে। তো এই যে স্যার একটা মানে তার যে নলেজ, সে এমন না যে স্যার দেখা যাচ্ছে 70% কিন্তু ইনফরমেশন রাইট দেয়। হুম হুম কারণ তার দোকানে 70 টাইপের কাস্টমার আসছে, 70 রকমের মতামত তারা দিয়ে গেছে। সে ওই 70 মতামত নিয়ে কিন্তু সে তার মতামত একটা মার্জ মতামত বানায় ফেলছে। হুম হুম এবং সেও দেখবেন যে চায়ের দোকানদার যখন মানে ডায়লগ বাজি করতেছে, সবাই তার কথা আবার মনোযোগ দিয়ে শুনতেছে। হুম আবার এক এক পক্ষ এসে কাউন্টার দিবে, না এটা এইভাবে না এইভাবে। সো ওই যে স্যার প্রোডাক্টিভের যে জায়গাটা, আমরা প্রোডাক্টিভ জায়গাটা স্যার আমাদের মুখে মুখে আছে, হুম হুম কিন্তু হাতে কলমের প্র্যাকটিক্যাল ভাবে নাই। হুম ওই জায়গাটাই যদি একটু চেঞ্জ করা যায়, তাহলে স্যার জিনিসটা মনে হয় যে সময়ের সাথে যুগ উপযোগী ব্যাপারটা হয়ে যাবে। ফার্স্ট ওয়ার্ল্ডে তো নারীদেরকে খুবই রেসপেক্ট করা হয়, তাই না? জি জি এটার পেছনে মানে মূল কারণ কি কি বলে মনে হয়? মানে আপনার অবজারভেশন কি, কেন ওরা নারীদেরকে অনেক বেশি প্রাধান্য দেয়? স্যার, জিনিসটা হচ্ছে যে ওরা খুব ফ্রেন্ডলি হয়। তো ফ্রেন্ডলি যখন হয়, তখন ওরা চিন্তা করে যে আমি যে জিনিসটা করতেছি, সাপোজ আমি একটা রোড দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আমি তার স্পেস করে দিচ্ছি যে হুম তুমি আগে যাও। হুম দ্যাট মিনস ব্যাপারটা কি, যে স্টিকের ভিতরেই দেওয়া, হুম যে আমি তাকে রেডি করে দিচ্ছি। হুম হুম তো ওই জায়গাটা থেকে আমাদের যে মেন্টালিটি ছোট থেকেই, হুম যে আমরা দাবায় রাখার চেষ্টা করি, যে না ঘর থেকে বের হওয়া যাবে না একা, হুম হুম একা গেলে রাস্তায় সিকিউরিটি নেই। হুম হুম তো এই জায়গাগুলো থেকে সিকিউরিটির একটা ব্যাপার থাকতে হুম পারে হুম হুম ফার্স্ট অফ অল। হুম সেকেন্ড অফ অল সামাজিক স্বীকৃতির একটা ব্যাপার আছে। হুম হুম থার্ড অফ অল সামাজিক লোকলজ্জার ভয়, যে লোকে কি বলবে। হুম হুম আমাদের দেশের সমস্যাই একটা প্রথম ওয়ার্ড, হুম লোকে কি বলবে। হুম হুম সো এই লোকে কি বলবে, এই জায়গা থেকে হয়তো আমরা বেরিয়ে আসছি না জেনারেশনে, হুম হুম কিন্তু এরপরও আমরা পুরোপুরি বেরোতে পারিনি যে লোকে কি বলবে। হুম আমরা আসলে আমাদের নিজেদের চিন্তা করি না, আমরা সবসময় চিন্তা করি লোকে কি বলবে। হুম আচ্ছা। বাবা মারা পর্যন্ত ওই জায়গাটা পর্যন্ত, বাবা মারা ওই জায়গাটা পর্যন্ত মানে স্ট্রং হতে পারে নাই। হুম তারা চিন্তা করে সমাজ কি বলবে। হুম আরে সমাজ কি বলবে ওই জায়গাটা তো পরে ভাই, হুম আগে তুমি তোমার হ্যাপিনেস খোঁজো। হুম হুম তো এই জায়গাটা থেকে স্যার মানে আমার যতখানি মনে হয় যে যদি এই জায়গাটাকে চেঞ্জ করা সম্ভব, হুম ডেফিনেটলি স্যার সব জায়গায় স্যার মহিলাদের, মেয়েদের সম্মান আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীর সব জায়গায় আছে স্যার। হুম হুম। মায়ের কথা বললে কিন্তু সবারই চোখ ছলছল করে। জি জি জি, ইমোশন শৈশব, থাকবে, জি হ্যাঁ, শৈশব কৈশোর মনে পড়ে, যখন আমরা ডিপেন্ডেন্ট থাকি সেই সময়টায় মা আমাদেরকে রেয়ার করে, আমাদের যত্ন নেন, আমাদেরকে বড় করেন, তাই না? সিমিলারলি জি বাবার কথা আমরা কিন্তু কমই বলি, তাই না? বাবার জি কিন্তু অবদান, আপনিও বাবা হবেন নিশ্চয়ই সামনে,
তো বাবার অবদানকে আমরা অনেক সময় কি করি, একটু শ্যাডোতে রাখি আর কি। বাবা যে আমাদের জন্য অনেক কষ্ট করেন, এটা শ্যাডোতে রাখি। তো মা বাবা দুজনেই আসলে আমাদেরকে বড় করার জন্য, আমাদেরকে এস্টাবলিশ করার জন্য তাদের যে স্যাক্রিফাইস, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং, তাই না? আহ, জি স্যার। আপনি যখন বিশেষ করে আপনি যখন ডিপেন্ডেন্ট থাকেন আর কি, অর্থাৎ আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, আপনাকে খাইয়ে দিতে হয়, আপনার ওয়াশরুমে নিয়ে যেতে হয়, ওই সময়গুলো মা বাবা যেই শ্রম দেয়, অনেক কষ্ট করে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? জি স্যার। তো সেই 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 ব্যাপারটা আর কি। তো সেখানটায় মা বাবার প্রতি একজন মানুষের বা একজন ইয়াং পার্সনের কি কি দায়িত্ব কর্তব্য থাকা উচিত, বিশেষ করে সেই মানুষটা তো ধীরে ধীরে বড় হতে থাকে, আর মা বাবাও ধীরে ধীরে একটা বয়সের দিকে টার্ন অ্যারাউন্ড করে, বার্ধক্যে পৌঁছায়, তাদের বয়স ধীরে ধীরে কমতে থাকে। তো আমি কমতে থাকে বললাম এই কারণেই, কারণ বয়স হলো গিভেন, জি মানে আমরা কতদিন বাঁচবো জি। ইটস গিভেন, বাট আমরা জানি না কতদিন কথা বাঁচবো। সত্যি। জি। তো বয়স আসলে জানি। কমতে থাকে, আমরা বলি উল্টাটা বাড়তে থাকে। জি যাই হোক, তো বয়স জি যেহেতু কমতে থাকে, তো যত কমতে থাকে তত তারা তাদের যে শক্তি, সামর্থ্য, সক্ষমতা, সেইটা থেকে তারা ধীরে ধীরে বিচ্যুত হয়। তো সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের করণীয় বা কর্তব্য কি কি আছে, আপনার পরামর্শ কি? স্যার, বাবা আর মায়ের ভালোবাসার ক্লাসিফিকেশন করা যাবে না, কিন্তু আমি যেটা প্র্যাকটিক্যালি ফিল করি, মা কিন্তু কোলে রাখে, বুকের কোলে রাখে। হুম হুম ছোট যখন থাকে একটা সন্তান বুকের কোলে রাখে, হুম কিন্তু বাবা কিন্তু বুকের কোলে রাখে না, বাবা কিন্তু তার কাঁধের উপরে বসে। হুম হুম কাঁধের উপরে বসানোর কারণটা কি? যে আমি যতটুকু দেখতে পারি হুম তুমি তার সাথে বেশি কর্তব্য দেখো। হুম, সুপার সুপার। যে আমি যতখানি পথ দেখতে পারছি, হুম হুম, তুমি আমার উপরে থাকলে তুমি এর চেয়ে ইয়া, বড় জায়গাটা দেখতে পারতো না, আমি তোমার ওই পথটা দেখাই দিচ্ছি। গ্রেট। কিন্তু হয়তো আমি যেতে পারতেছি না, হুম কিন্তু মা করতেছে কি? বুকে রাখতেছে। হুম তো দুইজনের ভালোবাসা দুই রকম স্যার। হুম 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 So, একজনে আগলে রাখে, আর একজনে বলতেছে তুমি পুরো দুনিয়া। হুম সো এই কম্পারিজন থেকে স্যার যদি ভালোবাসা মানে সন্তান হিসেবে বাবা মার প্রতি, হুম অবশ্যই স্যার ওইভাবেই দেখানো উচিত হুম হুম যে বাবা, জায়গাটা যেমন আসলে এক বাক্যে শেষ হবে না, তাদেরকে হ্যাপি রাখার জন্য, হুম তাদের খুশি রাখার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি মানে আপনার সামর্থ্য অনুযায়ী করা উচিত, হুম 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 যেন তারা অ্যাটলিস্ট মানে রিটায়ার্ড এজটা, হুম যেটা আমার স্যার ব্যাড লাক, যে হুম আমার মা বাবারও ব্যাড লাক, এটা আমি গত পরশুদিনই বলছি, হুম, যে আমার মা দীর্ঘ 11 বছর পরে বরিশাল গেছে। ও দীর্ঘ 11 বছর পরে। তো কালকে হঠাৎ করে কথা বলতে বলতে বলে ফেলছি যে 11 বছর আগে তুমি বের হয়েছো দুইজনকে সাথে নিয়ে, হুম হুম আর 11 বছর পরে তুমি ঘরে ঢুকছো একা, হুম মানে জামাই আর বউ ঢুকছো, হুম মানে ওইভাবে কথাটা বুঝেছি। হুম 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 তো তোমার সপ্তাহেও কিন্তু কিছু নাই। হুম হয়তো সে কান্না করছে, বাট আমি তাহলে এই জিনিসটা ফিল করাইছি, আমি তাহলে পেইন দিই, আমি তাহলে এটাই ফিল করাইলাম যে এটাই সত্যি। হুম, বাস্তবতা। আমি এটাই বাস্তবতা। তো দিন শেষে স্যার আমরা মিস করি, কিন্তু মিসের পরিবর্তে দূর থেকে স্যার এখন ওই যে যেন ব্লুটুথ প্রেম হয়ে গেছে, বুঝছেন স্যার। হুম তো হুম তবু চেষ্টা করব তাদেরকে ভেরি সুন কাছে নিয়ে আসার জন্য, হুম হুম যতটুকু সময় লাগে স্যার, প্রত্যেকটা জিনিস তো সময় সাপেক্ষ। হুম হুম, তো আশা করি ইনশাল্লাহ ভেরি সুন উইল অ্যাটাচ টুগেদার ইয়া অ্যাগেন। ইয়া। দেশকে মিস করেন? খুব স্যার, দেশের কোনো বিকল্প নাই, সত্যি কথা। মানে এমন মানে হাসতে হাসতে বের হয়েছি স্যার, মানে ওই যে থাকে না কাক একবার কাকের দল থেকে বের হয়ে গেল, ওই কাকরে কিন্তু কেউ একসেপ্ট করে না। হুম তো ব্যাপারটা হয়ে গেছে এরকম যে চাইলেও পারি না। হুম হুম। আচ্ছা, দেশে থেকে দেশকে ভালোবাসা আর দেশের বাইরে থেকে দেশকে ভালোবাসা, এটার মধ্যে পার্থক্য কি? স্যার, ভালোবাসা জিনিসটা না এমন যে থাকতে মানুষ মূল্যায়ন করে না, যখন চলে যায় বা হারায় ফেলে তখনই মূল্যায়ন হয়। হুম হুম যখন থাকে তখন এর মূল্য মানুষ, আমরা সাধারণ মানুষ আমরা দিতে জানি না, হুম হুম, দিতে চাই না, আসে না ভিতর থেকে। আচ্ছা। দেশ থেকে বের হয়ে গেলে আরো বেশি ফিল করা যায় না দেশকে, জি স্যার। দেশের প্রতি মমতা, জি স্যার, মমত্ব, 100%, 100% স্যার। ভালোবাসা, রাইট। তা আমরা শেষের দিকে কিছু শর্ট কোশ্চেন করব, সেই শর্ট কোশ্চেন গুলো জি এক স্যার। একটা কোশ্চেনের আনসার আপনাকে বেছে নিতে হবে।
প্রত্যেকটা ঠিক আছে অপশন থেকে একটা জি আপনি বেছে নেবেন। তো আপনার জন্য দেখি কি কি আমাদের কাছে রয়েছে। প্রথমত আপনি যেহেতু মালয়েশিয়া এবং ইংল্যান্ড ২ জায়গায় আছেন, তো এই ২ টি দেশের মধ্যে যদি আপনাকে বেছে নিতে বলা হয় তাহলে আপনি কোন দেশটিকে বেছে নিবেন? মালয়েশিয়া অর ইউনাইটেড কিংডম? স্যার যদি আরামের কথা বলেন তাহলে মালয়েশিয়া নো, নো, আর একটা। যদি লাইফ You have to choose only one. মালয়েশিয়া স্যার ওকে, মালয়েশিয়া। ওকে, বাট সবাই তো ইউকে তে থাকতে চায়। আপনি মালয়েশিয়া ফর ফর বেটার লাইফ, না? আপনার জন্য বেটার লাইফ। আপনি জি স্যার আমার জন্য বেটার লাইফ স্যার কমফোর্ট ফিল করেন সেখানে। আচ্ছা, শৈশব অর আপনার প্রেজেন্ট, মানে শৈশব নাকি বর্তমান? শৈশব শৈশব। ওকে, এটা আপনার জন্য খুবই ইজি কোশ্চেন, তারপরেও বলি যে মা অথবা বাবা? স্যার মা আচ্ছা, এটা তো হওয়ারই ছিল আর কি, তাই বলবেন। বাবার কষ্ট পাওয়ার কিছু নেই। মা বাবার দুজনেই আপনার প্রিয়। আচ্ছা, এরপরে আপনি কি দেশি খাবার মিস করেন নাকি আপনি বিদেশি খাবারে কমফোর্টেবল? স্যার দেশি খাবারে মিস করি আর দেশি খাবার বিদেশি খাবার ইউজ টু হয়ে গেছি টেস্ট হয়ে গেছে, বাট দেশি খাবার আপনি মিস করেন। ওকে, মিস করি জি স্যার ওকে, ওকে। বৃষ্টির সময়টা আপনার পছন্দ নাকি রোদ ঝলমলে দিন পছন্দ? আজকে ইউকেতে রোদ ঝলমলে দিন, কোনটা পছন্দ আপনার? স্যার রোদ ভাল লাগে ইউকেতে ইউকেতে রোদ ভালো লাগে, একটু ওয়ার্ম লাগে, তাই না? জি এই কারণে। ওকে, ওয়ার্ড না স্যার মানে রোদ হলে স্যার একটা ফিল মানে আপনার কাছে একটা মানে শাইন শাইন ফিল লাগবে স্যার। ওকে, ওকে। আর বৃষ্টি হওয়াটা মানে আমাদের এখানে রোদ উঠাটা হচ্ছে যে লাইক ঈদের চাঁদের মতো দেখা যায় যে সপ্তাহে একদিন উঠে কিনা সন্দেহ আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আচ্ছা, এরকম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, আপনি তো ঘুরতে পছন্দ করেন খুবই। বিভিন্ন টুরিস্ট জি ডেস্টিনেশন আপনি গিয়েছেন। তো কম্পেয়ারিং অল অফ দেম, আপনি কি পাহাড় বেশি পছন্দ করেন নাকি সমুদ্র বেশি পছন্দ করেন? স্যার সমুদ্র বেশি ভালোবাসি সমুদ্র ভালোবাসেন, এই কারণে সমুদ্রের পাড়ে আছেন, তাই না? জি স্যার আচ্ছা, এরপরে হ্যাঁ, পৃথিবীর নানা যানবাহনে আপনি ঘোরাফেরা করেছেন। তো আমাদের যে সিগনেচার একটা যানবাহন সেটা হলো রিক্সা, তাই না? তো এই রিক্সা জি আপনার স্যার বেশি পছন্দ নাকি ইউকের কোনো একটা দামি ব্র্যান্ডের গাড়ি পছন্দ, যেটাতে আপনি কমফোর্টেবল, বা কমফোর্টেবল না, যেটা আপনি পছন্দ করেন আর কি? কোনটা, রিক্সা নাকি এই ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো একটা ভালো যানবাহন? স্যার বাংলাদেশ হলে রিক্সা নো, আপনাকে আর যেকোনো একটা যদি ইউকে বলেন তাহলে না, যেকোনো একটা নিতে হবে আপনাকে। তাহলে স্যার মানে ইউকের গাড়ি চুজ করবো স্যার ইউকের গাড়ি চুজ করুন। ওকে, নো প্রবলেম। বাসায় সময় কাটাতে পছন্দ নাকি ঘুরতে যেতে আপনার ভালো লাগে? স্যার ঘুরতে যেতে ভালো লাগে ঘুরতে যেতে ভালো লাগে। আচ্ছা, গ্রেট। জি আম, এরপর যেহেতু আসলো, আপনি যেহেতু খুবই আম, কি বলবো যে একটা ডিভিশনাল অথবা একটা সাবার্ব থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে গিয়েছেন, সেক্ষেত্রে আপনার কি এই গ্রাম পছন্দ নাকি সিটি লাইফ পছন্দ? গ্রামের জীবন পছন্দ নাকি সিটি লাইফের জীবন? স্যার গ্রামের জীবন ভালো লাগে গ্রামের জীবন ভালো লাগে, কেন ভালো লাগে? জি একটু সংক্ষেপে বলেন কেন। স্যার গ্রামের জীবনের মানুষের স্যার এত টেনশন নেই তারা টেনশন আচ্ছা, ফ্রি লাইফ লিড করে আচ্ছা, আর আচ্ছা, যারা ইউকেতে গ্রামে থাকে তারা হচ্ছে যে সব রিটায়ার্ড পিপল ওকে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাদের কোনো মানে চিন্তা তারা এক ভাবনা জীবনে শহরে ছিল হুম, হুম। এখন তারা রিটায়ার্ড লাইফ লিড করতেছে গ্রামে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, সো আমরা লাস্ট কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে আমি যদি ২টা শহরকে বেছে নিতে বলি, লন্ডন বাদে আর কি, সেক্ষেত্রে আপনি এই ২টা শহরের মধ্যে কোন শহরটা আপনি বেশি প্রেফারেন্স দিবেন, ঢাকা অর কুয়ালালামপুর? কুয়ালালামপুর স্যার কুয়ালালামপুর, আচ্ছা, কুয়ালালামপুর। তার মানে মালয়েশিয়া আপনার একটা বড় জায়গা দখল করে আছে, না? বড় স্থান দখল করে আছে। স্যার বিশাল বড় জায়গা দখল করে আছে স্যার এবং আমার প্ল্যান আছে রিটায়ারমেন্ট লাইফ আমি আবার ওখানে গিয়ে থাকবো Oh, that's great. Very good answer. So we have done all the 10 questions. So এখন লাস্টলি জাস্ট আমি আপনাকে জানতে চাইবো ২-৩টা বিষয়, তারপরে আমরা শেষ করে দিব। প্রথমত হচ্ছে মানে জি আপনার বাবা অথবা মাকে আপনি, মানে আপনি এখন পর্যন্ত কিছু বলেননি, এরকম কোনো কিছু আছে যেটা ওনারা শুনতে পাবে আপনার আজকের এই কথার মাধ্যমে, বলতে চান? বাবাকে অনেক বেশি রেসপেক্ট করি বাবাকে অনেক বেশি ভালোবাসি হুম, হুম, এবং তার সাথে হয়তো আমার খুব টাইম স্পেন্ড কম কাটানো হয়েছে হুম, হুম। কিন্তু সে মানে এক বয়সে অনেক রাগী এবং শাসন করত যে আচ্ছা, কারণে অনেক ভয় পেতাম বয়সের সাথে সাথে জিনিসটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়াইছে কিন্তু আচ্ছা, ফ্রেন্ডলি সম্পর্কটা যখনই গড়াইছে হুম, হুম। তখন আমি আর ঘরে নাই
ব্যাপারটা হয়ে গেছে এরকম। আচ্ছা তো এখন ফোনে ফোনে সম্পর্কটা ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা। তো আমি চাইবো তারা সুস্থ থাকুক, যেন হুম আমি হুম তাদের সাথে বাকি লাইফটা যেন সুন্দরভাবে সময় কাটাতে পারি। হুম এই হুম। অপরচুনিটি যেন পাই, সৃষ্টিকর্তা যেন তাদেরকে সুস্থভাবে রাখে আচ্ছা দুইজনকে। আচ্ছা, মায়ের জন্য কিছু বলার আছে? মায়ের জন্য আসলে স্যার, মায়ের জন্য স্যার কোনো স্টেটমেন্ট এখানে দিতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমি লাস্টলি জাস্ট আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে এই মুহূর্তে যাদেরকে মনে পড়ছে আর কি, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন। সেটা হচ্ছে, আমার লাইফে এখানে আসার পেছনে আমার বন্ধু দুজনই আছে, শোভন, আসিফ, আর একটা বেস্ট বাডি আছে, ওর নাম হচ্ছে জয়। আর হচ্ছে ক্রাইম পার্টনার একজন আছে, তার নাম হচ্ছে অভিনন্দন। তো এদের আসলে প্রত্যেকটা লাইফ মানে প্রত্যেকটা স্টেজে আমার মানে প্রত্যেকের রোল প্লে বিভিন্ন মানে ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে ছিল। প্রত্যেকের সাপোর্ট এবং সহযোগিতা এবং আমার ইচ্ছা এবং উপরওয়ালা চাইছেন, হুম হুম হুম। তার জন্য আজকে এখানে আমি আসছি। তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ, এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার মন থেকে এই প্রার্থনা রইল। ওকে এবং আমার জন্য ওরা দোয়া করবে, এবং আমাদের সম্পর্ক গুলো আরো দীর্ঘদিন দীর্ঘ বছর থাকবে, আমি এই প্রার্থনা করি। ওকে, সো ইটস গ্রেট মিটিং টু ইউ। অনেকক্ষণ ধরে কথা বললাম অনন, অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত স্যার, সময়ের মধ্যে আমাকে আপনিও এত সুস্থ সময় থাকবেন দিয়েছেন। স্যার। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার আমরা আপনাকেও ধন্যবাদ স্যার। ভবিষ্যতে কথা বলবো। আপনি সুস্থ থাকেন, জি ভালো স্যার, থাকেন, অবশ্যই অবশ্যই। এবং আপনার কুইক জি স্যার, রিকভারির জন্য আমি দোয়া করি। আহ, ইন- থ্যাংক ইউ স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ। এটা করি। আর ভালো ভালো, থাকবেন স্যার। সবসময় ভালো থাকবেন নিশ্চয়ই।